আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি চলতরিতের দ্বিতীয় পর্বে। সো এই পর্বে চলো আমরা দেখে নিই আমাদের কোন কোন টপিকগুলো আমাদের দেখতে হবে। সো এখান থেকে আমরা আজকে একটা টপিক টাইপ দেখবো, সেই টাইপ থেকে কিন্তু পরীক্ষা একটা সিকে আসবে। সো টাইপ 1 থেকে একটা প্রশ্ন আসে অথবা টাইপ 2 থেকে একটা প্রশ্ন আসে। কোনো কোনো বোর্ডে টাইপ 1 এবং 2 দুটো থেকেই আসে আসলে। সো টাইপ 1 থেকেও আসবে, টাইপ 2 থেকেও আসলে আসবে পরীক্ষায়। কার বোর্ডে কোন টাইপটা আসবে এটাই শুধু আমরা জানি না, আর বাকি সব কিছুই জানি যে হ্যাঁ এখান থেকেও প্রশ্ন আসবে। সো চলো আমরা তাহলে এখান থেকে এই টাইপটা দেখা শুরু করি, কিরশফ, হুইটস্টোন ব্রিজ, শান্ট। সো তোমরা অনেকেই কিরশফের সূত্রগুলো নিয়ে খুব ভয় পেয়ে থাকো যে কীভাবে করতে হয়, ক্যালকুলেশনগুলো ঝামেলা হয়। সো আমি তোমাদেরকে এখান থেকে মোট 4টা প্রশ্ন বলবো, এই 4টা প্রশ্ন করবা, তোমার কাজ শেষ, ঠিক আছে? তো চলো আমরা তাহলে এখান থেকে এই কিরশফের জিনিসগুলো দেখা শুরু করি। সো কিরশফের সূত্রের মধ্যে শুরুতে আসছে হচ্ছে কিরশফের প্রথম সূত্র। কিরশফের প্রথম সূত্র এটাকে আমরা বলি হচ্ছে KCL, কিরশফস কারেন্ট ল। সো কিরশফস কারেন্ট লটা কি? কিরশফস কারেন্ট লটা হচ্ছে যে বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে, ধরলাম এই হচ্ছে আমাদের একটা বর্তনীর সংযোগ বিন্দু, কারণ দেখো এখানে কি ঘটনা ঘটছে যে কিছু কারেন্ট বের হয়েছে, কিছু কারেন্ট এখানে প্রবেশ করছে, ঢুকছে, তাই না? সো এই যে বর্তনীর সংযোগ বিন্দুতে আমরা কিরশফস কারেন্ট ল এটা অ্যাপ্লাই করি। সো কিরশফস কারেন্ট লটা কি বলে যে বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে সবগুলো প্রবাহের যে মিলিত ফল সেটা হচ্ছে শূন্য হবে। সো এখানে পাঁচটা দেখো, তুমি পাঁচটা কারেন্ট দেখা যাচ্ছে, I4, I3, I2, I5, I1। সো এখানে এই বর্তনীর এই সংযোগ বিন্দুতে পাঁচটা কারেন্ট তুমি দেখতে পাচ্ছ, এই পাঁচটা কারেন্টের মিলিত ফল বীজগাণিতিক সমষ্টি আসলে শূন্য হবে। অর্থাৎ এখানে আমরা কি করব দেখো যে I1 এবং I1, I3 এবং I2 এই তিনটে কারেন্ট কিন্তু ভিতরে ঢুকছে। সো আমরা লিখে নিলাম যে I1, I2 এবং হচ্ছে I3। সো এগুলো ভিতরে ঢুকছে এবং তুমি দেখো খেয়াল করে যে I5 এবং হচ্ছে I4 এরা বের হচ্ছে। সো I4 এবং I5 হচ্ছে বের হচ্ছে। তাহলে এই যে সবগুলো পাঁচটা প্রবাহের মিলিত ফল বীজগাণিতিক সমষ্টি শূন্য। খেয়াল করে দেখো যেগুলো ঢুকছে সেগুলোকে আমরা কি দিছি, যে প্লাস দিছি, আর যেগুলো বের হয়েছে সেগুলোকে আমরা মাইনাস দিছি। আমরা এই কাজটা উল্টাও করতে পারতাম, যারা ঢুকছে তাদেরকে মাইনাস দিয়ে, যারা বের হয়েছে তাদেরকে প্লাস দিতে পারতাম। অর্থাৎ তুমি খালি শুধুমাত্র যা এই জিনিসটা খেয়াল রাখবা যে ঢুকলে তুমি যদি প্লাস দাও তাহলে বের হলে মাইনাস দিতে হবে, এরকম। হ্যাঁ, এটা তোমার উপর ডিপেন্ড করে কোনটা তুমি ধরছো। সো সবগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। সো এই সবগুলো যোগ করলে আমরা শূন্য পাবো। তাহলে তুমি জিনিসটা একটু খাতায় নোট করে নাও, এইভাবে এই বাংলাটা লেখা থাকুক তোমার খাতায়, মাঝে মাঝে ক নাম্বারে আসে। সো তখন তুমি যেন এটা লিখতে পারো, ঠিক আছে? যে একটি সার্কিটের কোনো বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল সমান হয়। সমান হয় মানে কি তুমি খেয়াল করো, দেখো এই যে এই জিনিসগুলো যে এখানে আসে, আমি যদি পরে একটা লাইন লিখি তাহলে এই জিনিসটা এরকম হবে না যে যারা আগত, হ্যাঁ এখানে এই কারেন্টগুলো হচ্ছে আগত ছিল, হ্যাঁ, আর এখান থেকে কারেন্টগুলো বের হয়েছে কি খেয়াল করো, এখান থেকে কারেন্ট বের হয়েছে কি এখান থেকে কারেন্ট বের হয়েছে হচ্ছে I4 আর I5। তাহলে ওইটা ওই পাশে পাঠাই দিই, ওই পাশে গেলে কি প্লাস হয়ে যাবে। তাহলে দেখো আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের মানটা কি সমান, এটা বোঝানো হয়েছে আসলে। হ্যাঁ, সো এই জিনিসটাই বোঝানো হয়েছে। বা আমরা এক কথায় বলতে পারি, দেখো এভাবে বলতে পারি যে সার্কিটের কোনো বিন্দুতে আগত কারেন্ট নির্গত কারেন্টের মান সমান হয়। বা আমরা বলতে পারি কি যে সবগুলো প্রবাহের মিলিত ফল কি হবে, শূন্য হবে। সেখানে অনেকগুলো কারেন্ট দেখতে পাচ্ছ, দেখো এখানে কি 6টা কারেন্ট আছে। তারপর দেখো I1, I2 এগুলো এখান থেকে ঢুকছে, আর যেগুলো বের হয়েছে সেই সবগুলোকে মাইনাস দিয়ে প্রকাশ করছি। সো হয়ে গেল সমান সমান শূন্য, মানে কি এটা। আর সংক্ষেপে লিখতে পারি আমরা সামেশন I = 0, অর্থাৎ সবগুলো প্রবাহের মিলিত বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে, শেষ। সো এটা আমাদের কাজে লাগাবো আমরা সংযোগ বিন্দুতে। এরপরে আমরা একটু দেখতে চাই যে কিরশফের দ্বিতীয় সূত্র, যেটা আমরা ম্যাক্সিমাম টাইমে আর কি সৃজনশীলের মধ্যে কাজে লাগাবো। দ্বিতীয় সূত্রের মধ্যে তুমি খেয়াল করো যে এরকম একটা লুপ থাকবে, লুপের মধ্যে আমরা কিরশফের দ্বিতীয় সূত্র ইউজ করি, এবং এই দ্বিতীয় সূত্রকে আমরা বলি হচ্ছে কিরশফস ভোল্টেজ ল। কিরশফস ভোল্টেজ ল। সো এবার কিরশফস ভোল্টেজ ল এখানে কি হয়, আমরা কিরশফস ভোল্টেজ লটা অ্যাপ্লাই করব কিভাবে, যে বর্তনীর যে কোনো একটা বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করব এবং আমরা ডিসাইড করে নিব যে আমরা কোথায় ঘুরতে চাচ্ছি। মনে করো আমরা ঘুরতে চাচ্ছি হচ্ছে এই যে এই আমাদের যে বদ্ধ বর্তনী, এই বদ্ধ বর্তনীর মধ্যে আমরা ঘুরতে চাচ্ছি, বা এই বদ্ধ বর্তনীর মধ্যে আমরা KVL এটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, কিশোর দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো তোমাকে এর ডিফাইন করতে হবে কোন বদ্ধ বর্তনীতে। সো আমি ডিফাইন করে নিলাম যে এই বদ্ধ বর্তনীতে আমরা ঘুরবো, এবং কোন দিক থেকে কোন দিকে ঘুরবো সেটা তোমাকে চিন্তা করে নিতে হবে। তো মনে করো কথার কথা এখানে সাপোজ এখানে কারেন্টের মানগুলো এভাবে দেওয়া আছে, ডিরেকশনগুলো। আমি সাপোজ ধরে নিলাম যে সাপোজ একটা চিত্র, জাস্ট কোনো কিছু না হবে, জাস্ট একটা চিত্র। সো তোমার যেরকমই চিত্র থাকুক তুমি কীভাবে অ্যাপ্লাইটা করবা সেটা তোমাকে জাস্ট আমি একটু একটা ডেমো দেখাচ্ছি, জাস্ট একটা ডেমো।
তারপরে আমরা প্রশ্ন সলভ করব। সো এখান থেকে তুমি খেয়াল করো, তুমি কী করবা, সাপোজ এই বিন্দু থেকে যাত্রা শুরু করলা, হ্যাঁ তুমি নাম লিখলাম, মনে করো এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা ডি বিন্দু। তুমি এ বি সি ডি এ এই বদ্ধবর্তনীতে তুমি কিউসব বিধিসূত্র অ্যাপ্লাই করতে চাও। সো তুমি এটা ঠিক করে নিবা যে কোন দিকে কারেন্ট যাচ্ছে সেই অনুযায়ী তুমি ঘুরতে পারো, অথবা তোমার ইচ্ছা মতো যে কোনো একদিকে ঘুরবা। সাপোজ তুমি এই দিকে ঘুরলা বা তুমি উল্টা এদিকেও ঘুরতে পারতা, ঠিক আছে, তখন চিহ্নটা চেঞ্জ হতো, একই জিনিস আসতো লাস্টে গিয়ে। সো তুমি ধরে নিলা কি এ বি সি ডি এ বদ্ধবর্তনী তুমি শুধু অ্যাপ্লাই করবো, তুমি লিখে নিচ্ছে এখানে, তুমি এভাবে লিখবা যে এ বি সি ডি এ বদ্ধবর্তনীতে। সো পরীক্ষায় তোমার এভাবে লিখে নিতে হবে এ বি সি ডি এ বদ্ধবর্তনীতে কেভিএল অ্যাপ্লাই করে, কেভিএল প্রয়োগ করে পায়। সো কেভিএল প্রয়োগ, কেভিএল মানে কিউশার্স ভোল্টেজ লটা আমরা প্রয়োগ করি। সো প্রয়োগটা করলে কী হবে খেয়াল করো, একদম শুরুতে আমরা যে কোনো এক বিন্দু থেকে যাত্রা শুরু করবো, যাত্রা শুরু করলাম, যাচ্ছি রাস্তায় যাত্রাপথে যখন তুমি দেখবা কোনো রোদ আছে বা কোনো হচ্ছে এরকম তড়িৎচালক শক্তি আছে, তখন তুমি থামবা। তো যাচ্ছ, হ্যাঁ আমরা এখানে কী পাইছি যে ই পাইছি, হ্যাঁ তড়িৎচালক শক্তি পাইছি, এবং আমরা এদিকে যেতে যেতে আমরা তড়িৎচালক শক্তির কোন প্রান্ত পাইছি, পজিটিভ প্রান্ত আগে পাইছি। যেহেতু পজিটিভ প্রান্ত আগে পাইছি তাহলে আমরা লিখবো প্লাস E1, তাই আমি মাইনাস দিলাম না, এটার আগে শুধু প্লাস দিলাম। ওকে, তারপরে আমরা যাচ্ছি এই যে একটা আমরা কি পাইলাম এখানে পাইলাম, সাপোজ এটার মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে, যাও তোমার লেখা থাকবে, ধরে নিলাম যে এর মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে I2 পরিমাণে কারেন্ট যাচ্ছে, আর এগুলোর মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে I1 পরিমাণে, হ্যাঁ I1 পরিমাণে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। সো তুমি ঘুরছিলা, এই যে ঘুরতে তুমি এ বি সি ডিতে যাচ্ছ, তো তুমি একটা রোদ পাইলা, বলছিলাম রোদ পাইলে তুমি থামবা, রোদ পাইলে তার আনুষঙ্গিক যে প্রবাহ সেটা তুমি গুণ করবা, রোদ পাইলে তার আনুষঙ্গিক প্রবাহ দিয়ে গুণ করবা, যেমন তার আনুষঙ্গিক প্রবাহ I2 লেখা আছে, তো তুমি কী করবা, I2 এর সাথে ওই রোদটা গুণ করবা, R3 রোদ এবং প্রবাহটা গুণ করবা, গুণ করলা, এবং তোমাকে একটা চিহ্ন দিতে হবে। দেখো কারেন্ট নামতেছে নিচের দিকে এবং তুমি যাচ্ছ কোন দিকে, তুমিও নিচের দিকে যাচ্ছ, এভাবে ঘুরতেছো মানে কি, তাহলে কি নিচের দিকে নামতেছো, তার মানে একই দিকে, তাহলে একই দিকে হইলে আমরা কী করবো, প্লাস চিহ্ন দিব, কারেন্ট এবং রোদের আমরা গুণফলটা নিব। ওকে, তারপরে আমরা ঘুরছি এখানে ঘুরছি আমরা আর একটা তড়িৎচালক শক্তি পেলাম। তবে এবার তড়িৎচালক শক্তির কোন প্রান্ত পাইছি, আমরা নেগেটিভ প্রান্ত আগে পাইছি, তো নেগেটিভ প্রান্ত আগে পাইছি তাহলে আমরা কি মাইনাস দিব, এটা নাম হচ্ছে E2, তাহলে আমি দিব হচ্ছে মাইনাস E2, এরকম। তো যাচ্ছ একটা রোদ পাইলা R1 এবং এর আনুষঙ্গিক প্রবাহ কত I1, তো তুমি লিখবা যে I1 R1, তুমি লিখবা হচ্ছে কি I1 এবং হচ্ছে R1। এবং খেয়াল করো তুমি এভাবে ঘুরছিলা, তুমি একটু ব্যাপারটা খেয়াল করে নাও, তুমি এভাবে ঘুরছিলা, তাহলে তুমি আলটিমেটলি এভাবে ঘুরবা, তাই না, কারণ তুমি এই যেভাবে ঘুরতেছো, হ্যাঁ ক্লকওয়াইজ ঘুরতেছো। তারপরে দেখো তুমি এদিকে যাচ্ছ আর কারেন্টও কিন্তু এদিকেই যাচ্ছে, একই দিকে যাচ্ছে, সো দিকটা আসলে একই দিক, তার মানে কী হবে, প্লাস হবে, এখানে প্লাস হবে। সেম একইভাবে আরও একটা বাকি আছে, তুমি খেয়াল করো যে যাচ্ছ আরেকটা রোদ পাইলা তুমি, এবং সেই রোধের আনুষঙ্গিক হচ্ছে আমাদের প্রবাহটা কত, এটা হচ্ছে I1, সো আমি দিলাম হচ্ছে I1। এবং তুমি দেখো ঘুরে উপরের দিকে যাচ্ছ, আর এটাও তো এভাবে ঘুরতেছে, মানে কি উপরে একই দিকে যাচ্ছে, তাই না, সো একই দিকে যেহেতু যাচ্ছে তাহলে একই দিকে হচ্ছে প্লাস, যদি বিপরীত দিক হইতো তাহলে মাইনাস দিতাম, ঠিক আছে। সো এত এবং সমান ঘুরতে আমরা আগের বিন্দুতে ফেরত আসছি, সো আগের বিন্দুতে ফেরত আসলে আমরা ইকুয়াল টু দিব 0। এই যে জিনিসটা আমরা প্রয়োগ করলাম এটা কি বলা হচ্ছে কিউশফস ভোল্টেজ ল, ঠিক আছে, কিউশফস ভোল্টেজ ল। সো এই জিনিসটা তোমাকে একটু প্রয়োগ করতে পারতে হবে, কিউশফস ভোল্টেজ ল, ঠিক আছে। এত বদ্ধ বর্তনীতে কেভিএল প্রয়োগ করে পায়, সো এত বদ্ধ বর্তনীতে কেভিএল প্রয়োগ করে পায়, ঠিক আছে। সো আমরা জিনিসটা পেলাম হচ্ছে এই। সো আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি, সো এই জিনিসটা আমরা আরেকটু প্রয়োগ করা দেখি, চলো আর একটা দেখি আমরা, তাহলে বুঝতে পারছো। বাংলাটা একটু মনে রাখবো, কোনো বদ্ধ বর্তনীতে উপস্থিত সবগুলো ভোল্টেজের বীজগাণিতিক যোগফল শূন্য হবে, অর্থাৎ সামেশন IR = 0, তার মানে আমরা কেউ সামেশন নিব এবং IR = 0 নেব। সো আগের মতো দেখো এখান থেকে যাত্রা শুরু করলাম, মনে করো এই বর্তনীতে ঘুরবা, সো যাচ্ছ রোদ কি মানে কারেন্ট কি I আর R2, তাহলে তুমি লিখবা IR2। তো তুমি ঘুরতেছো এভাবে ধরে নিছো, এটা তো তোমরা ধরছি, আমরা এভাবেও ধরতে পারতাম, তো সমস্যা নাই। সো তুমি ধরলাম মনে করো এভাবেই ঘুরতেছো, তো তুমি যেদিকে যাচ্ছ কারেন্টও সেদিকেই যাচ্ছে, তাই আমরা প্লাস নিছি। যাচ্ছি দেখো আমরা নিচের দিকে নামতেছি, কারেন্টও নিচের দিকে নামতেছে, সো প্লাস নিবা আমরা IR1, এবার নিব IR1। যাচ্ছি ঘুরতে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত, তাহলে কি নিব মাইনাস E1। তাহলে যাচ্ছি এখানে একটা কি আছে দেখো, রোদ আছে R3 এবং কিভাবে লিখবো IR3, কারণ আমরা যেদিকে যাচ্ছি খেয়াল করো, হ্যাঁ কারেন্টও কিন্তু সেদিকেই যাচ্ছে, দেখছো একই দিকে। আবার ঘুরতে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত পাইছি, তাহলে মাইনাস E2, যেতে আমরা আগের জায়গায় ফেরত আসছি, তার মানে কি হবে =0। এইভাবে তোমাকে প্রয়োগটা করতে হবে, এই প্রয়োগটা করার পরে ইকুয়েশন 2-3টা বের হবে, সলভ করলে উত্তর চলে আসবে। সো এতটুকুই জাস্ট জিনিস, তোমাকে আসলে ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। সো এবার দেখো আমরা যে বলছিলাম যে আমরা একটা অঙ্ক করবো, এবং আমরা এখান থেকে তোমাকে একদম হাতে গুনে
আমরা আসলে 4টা প্রশ্নের কথা বলছি। এই 4টা প্রশ্ন তুমি যদি করো তাহলে তোমার এখানে কিরশফ নেওয়ার প্যারা খাইতে হবে না। বই অনেক অঙ্ক আছে, তুমি কোনটা থেকে কোনটা করবা। তোমার বোর্ড পরীক্ষার জন্য তুমি মাত্র এই 4টা অঙ্ক করলেই তোমার এখান থেকে সুন্দরভাবে গুছিয়ে যাবে। সো প্রথম অঙ্কটা দেখো কি বলা আছে এখানে। দেখো যে এই হচ্ছে বদ্ধ বর্তনী আছে, দেখতেই পাচ্ছি। বলছে আমরা এখান থেকে হচ্ছে এই ঘ নাম্বারটা দেখতে যাচ্ছি। সো ঘ নাম্বারটা বলছে চিত্র 2 I1 নাকি I2 কোনটা বড় মানের হবে, কিরশফের সূত্রের সাহায্যে যাচাই করো। সো কিরশফের সূত্রের কথা উল্লেখ করেছে, তুমি অন্য কোনোভাবে করলেও হবে না, কিরশফ দিয়েই করতে হবে। তাহলে সেটা আমরা কীভাবে করবো, আসো I1 I2 কোথায় কোথায় আছে এটা আমি যাচাই করবো, আগে দেখবো। তো আমি এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, খেয়াল করো এখানে I2 পরিমাণ কারেন্ট এদিকে যাচ্ছে এবং I1 পরিমাণ কারেন্ট এদিকে যাচ্ছে এবং I পরিমাণ কারেন্ট নিচের দিকে নামতেছে। তাহলে এখানে একটা কাহিনী দেওয়া, যেখানে আমাদের কি যাচ্ছে, I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, তারপর হচ্ছে কি যে এদিক থেকে আবার কি হয়েছে যে I2 পরিমাণে কারেন্ট এদিকে আসতেছে, এদিকে আসতেছে। আবার নিচে যখন নামছে তখন কি হয়েছে তুমি খেয়াল করে পাবা যে নিচে যখন নামছে তুমি দেখো যে I পরিমাণ কারেন্ট নিচে নামছে। তাহলে এই দেখো এখানে এই জিনিসটা দেওয়া, বি বিন্দুতে আমাদের একটা কাহিনী দেওয়া আছে, বুঝলাম আমরা, ঠিক আছে। এখন তাহলে বুঝতে পারছি যে এই বর্তনীতের মধ্যে কি দেখো I2, তারপর এখানে কি যে হচ্ছে I, এর মধ্যে হচ্ছে কি মানে I1, এপাশে এই পাশে I2। সো এই বর্তনীর কোন ব্রাঞ্চে কোনটার মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে এবং সেগুলোর মান কত সেটাই বের করতে হবে। তুমি বেসিক্যালি এখান থেকে এই সার্কিট সলভ করে I1 এবং I2 এর মান বের করবা, যে তুমি মান দেখে বুঝবা যে কোনটা হবে। সো চলো শুরুতে আমরা একটা প্রয়োগ করে দেখাই, অঙ্কের মাধ্যমে প্রয়োগ করে দেখাই, বুঝতে পারবা। আর বাকিগুলো আমরা এখান থেকে দ্রুত বলে দেবো। দেখো শুরুতেই তুমি একটা বদ্ধ বর্তনী তুমি দেখতে পাচ্ছ, এটাও তোমার একটা বদ্ধ বর্তনী, বা তোমার এটাও একটা তোমার কাছে বদ্ধ বর্তনী, বা এটাও একটা বদ্ধ বর্তনী। সো যে কোনো বদ্ধ বর্তনী নিবা। সো দেখো দুইটা আননোন, তাহলে তোমাকে চিনবা কীভাবে, তুমি কীভাবে কয়বার অ্যাপ্লাই করবা বুঝবা কীভাবে। দুইটা আননোন I1 I2, তাহলে দুইটা সমীকরণ দরকার। সো আমরা কি করবো, এখানে দুইটা সমীকরণ বের করব, দুইবার ঘুরবো, দুইটা সমীকরণ বের হবে, দুইটা সলভ করবো, দুইটা মান বের হবে, শেষ। দুইটা সমীকরণ লাগবে। সো দুইটা সমীকরণ যদি সুন্দর বোঝা আছে, এখানে একবার ঘুরবো, এখানে একবার ঘুরবো, শেষ হয়ে গেল। সো আমরা প্রয়োগ করি যে ABCDA বদ্ধ বর্তনী, যেটা আমরা শুরুতে দেখতে পাচ্ছি। দেখো এটা যে A, তারপর হচ্ছে আমাদের এখানে B, তারপরে এটা আমাদের হচ্ছে C, এটা হচ্ছে আমাদের D। সো ABCDA এই বদ্ধ বর্তনীতে আমরা কিরশফের দ্বিতীয় সূত্র KVL অ্যাপ্লাই করে পাই। কি পাই লিখে আসো আমরা। সো আমরা কি বলছিলাম, শুরুতে কি কাজ করবো, ধরবো। আমরা শুরুতে হচ্ছে ধরবো যে কোন দিকে ঘোরা যায়। তো দেখো কারেন্ট এদিকে যাইতেছে, হ্যাঁ এদিকে কারেন্ট কি নিচে নামছে, সো এই জিনিসটা বোঝা যাচ্ছে না, কিন্তু সরাই দিই। কারেন্ট নিচে নামছে, কারেন্ট এদিকে যাচ্ছে। তাহলে কারেন্ট বেসিক্যালি আমাদের কীভাবে ঘুরছে খেয়াল করো, কারেন্ট বেসিক্যালি কীভাবে ঘুরছে তুমি দেখো এখানে। সো কারেন্ট বেসিক্যালি হচ্ছে এই দেখো এভাবে ঘুরছে, এই যে এখান থেকে এইভাবে কিন্তু ঘুরতেছে, তাই না, এভাবে ঘুরতেছে। তো তুমি কারেন্ট যেদিকে ঘুরছে সেদিকেই ঘুরো, তাহলে তোমার ভালো হয়, মাইনাস কম আসবে, বুঝো না। তো তুমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করলা, আমরা লিখবো কীভাবে খেয়াল করো। দেখো তুমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করছো, ওকে ফাইন। এবার যেতে যেতেই তুমি দেখো এই বিন্দু যাত্রা শুরু করলা, যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, একটা রোধ পাইলা 4 এবং I2। তাহলে রোধ এবং আনুষঙ্গিক প্রবাহ গুণ করবো আমরা, তাহলে লিখবো আমরা কত, 4I2। তাহলে লিখলাম আমরা এখানে যে 4I2, ঠিক আছে। তারপরে তুমি কি করছো, দেখো সামনে যাও একটু, 4I2 যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, এবার এখানে তুমি পাইলা যে 5, হ্যাঁ, এবং এটা প্লাস না মাইনাস, তুমি যেদিকে যাচ্ছ কারেন্টও কিন্তু সেদিকেই যাচ্ছে, তাহলে প্লাস। তারপর দেখো আরেকটা নিচের দিকে নামছে, আমি নিচের দিকে নামছি, সো কারেন্টও নিচের দিকে নামছে, তাহলে প্লাস হবে। এবং এটার রোধ হচ্ছে 5, কারেন্ট হচ্ছে I। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি যে 5I, এখানে লিখবো হচ্ছে আমরা 5I লিখলাম আমরা এখানে। তারপর আমরা দেখো ঘুরছে ঘুরছে যাচ্ছি 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 এইদিকে গেলাম। সো কারেন্টটা আমরাও এদিকে গেছি, কারেন্টও এদিকে গেছে, সো একই দিকে প্লাস হবে। এটা হচ্ছে 3 এবং I2, তাহলে আমি লিখবো কি এখানে যোগ দিয়ে লিখবো, একই দিকে যেহেতু তাহলে যোগ দিব 3I2। তো যাচ্ছি 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 আমরা যেতে যেতে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত পাইলাম, এবং সেটা কত আছে, 12 আছে। কত আছে আমাদের এখানে, 12 ভোল্ট, হ্যাঁ। তাহলে দেবো আমরা প্লাস 12, প্লাস 12, প্লাস 12। তাহলে তুমি এই জিনিসটা পাইলা, এবং এইটুকু পাওয়ার পরে তোমাকে আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। তুমি ঘুরে ঘুরে ব্যাটারির এই প্রান্ত পাইছো, হ্যাঁ। তো এইভাবে করে তুমি যখন লিখবা, আরেকটা জিনিস একটু তোমাকে, তুমি এই লাইনেই লিখতে পারতা, হ্যাঁ, যেমন অথবা তুমি পরের লাইনে লিখতে পারতা। সে একটা জিনিস তোমাকে আমি দেখাই দিই। এই দেখো আয়ের পরিবর্তে, এই যে আয়টা আমাদের আছে, আয়ের পরিবর্তে কি I1 যোগ হচ্ছে I2, ঠিক আছে। সো আয়ের পরিবর্তে I1 যোগ I2 আমরা এভাবে করে এক লাইনেই লিখে দিতে পারতাম, বা হচ্ছে পরের লাইনেই লিখে দিতে পারি আমরা। কিভাবে লিখে দিতে পারি তুমি খেয়াল করো, কারণ আয়ের পরিবর্তে আমি কেন চেঞ্জ করব, তুমি তাকাই দেখো এখানে, তুমি তাকাই দেখো এখানে কি আছে, এই যে এই জায়গাটার মধ্যে দেখো কারেন্ট I1 I2 আসছে, I1 আসছে, আর বের হয়েছে হচ্ছে I। তো আমি আলাদা করে আঁকি, আলাদা করে আঁকা আছে আমাদের, হ্যাঁ। এটা আমি তোমাকে এখান থেকে তোমাকে বলি। তো দেখো তুমি এই জায়গাটার মধ্যে যে আমরা কি জানতাম যে বর্তনীর কোনো সংযোগ বিন্দু, এই যে সংযোগ বিন্দু, যে পরিমাণে কারেন্ট আসলো, সো I1ও আসছে এবং I2ও আসছে,
এবং আই বের হয়েছে, তো আই বের হয়েছে তাহলে মাইনাস দিলাম ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি লেখা যাবে না আই সমান সমান কি I1 যোগ I2। তার মানে যেহেতু আমাদের এখানে আননোন হচ্ছে I1 এবং I2 জাস্ট, তার মানে আমরা কি করব, শুধুমাত্র কি করব, এখানে আই এর জায়গায় আমরা I1 I2 বসাই দিব। ঠিক আছে, সো এইটুকু, আর আমাদের এইটুকু জিনিস, এবং আমরা হচ্ছে তাহলে আমাদের এই জিনিসগুলো এখানে আছে। সো আমাদের এখানে কি কি আছে, এতটুকু জিনিস আসলে আছে। সো এবার তুমি খেয়াল করে দেখো এখানে কি করা যায়। তাহলে আমি পরবর্তী লাইন, এবং এত তো পাইছি আমরা, ঘুরে ঘুরে দেখো কোথায় আসছি, 12 ভোল্ট আগে দিয়ে ফেরত, আগে দিয়ে ফেরত কি করবো, শূন্য ধরবো। তাহলে আমরা কি করলাম, এই বর্তনী এ থেকে আমরা ঘুরে ঘুরে এতে ফেরত আসলাম। এবার ওই যে আয়ের কথাটা বলছিলাম সেটা আমরা রিপ্লেস করে দিই। তাহলে আমাদের সমীকরণটা সুন্দর হবে যে 4I2 যোগ 5, আয়ের জায়গায় কি লিখবো আমরা, দেখো I1 যোগ I2। তাহলে আমি একেবারে লিখে দিচ্ছি যে 5I1 যোগ হচ্ছে কত হবে 5I2, আর যোগ হচ্ছে কত 3I2, আর যোগ হচ্ছে কত হচ্ছে 12 ইকুয়াল টু 0, শেষ। এবার আমরা কি করবো এখান থেকে, এবার এই কাজটা করার পর আমরা কি করবো, দেখো সব যোগ করে দেবো। I1 কত আছে 5 এবং 3, তাহলে সরি 5, শুধু 5 আছে I1, তাহলে লিখবো হচ্ছে আমরা 5I1 যোগ এখানে কি লিখবো 4I2, 5I2, 5 3 8, 8 4 12, তাহলে লিখবো 12I2, লিখবো হচ্ছে কত 12I2, আর যোগ হচ্ছে কত আমাদের 12 ইকুয়াল টু হচ্ছে কত 0। তাহলে এই হচ্ছে আমাদের একটা সমীকরণ চলে আসলো, এই হচ্ছে একটা সমীকরণ চলে আসলো। সেম একইভাবে আমরা কি করব, আরও একটা লুপের মধ্যে এভাবে ঘুরবো, সেম একইভাবে আমরা একটা এভাবে ঘুরবো। সো এত সমান সমান কী হবে আমাদের 0। সো আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এবার একটা বদ্ধ বর্তনীতে ঘুরে সমীকরণ একটা পাইছি। এবার তুমি খেয়াল করো যে আরেকটা বদ্ধ বর্তনীতে আছে EBCF, EBCF, হ্যাঁ, তো আমরা লিখে নিচ্ছি এখানে যে EBCF, EBCF। তাহলে আমরা ঘুরলাম কই থেকে শুরু করবো, তাহলে আমি এখান থেকে ঘুরবো যে EBCFE। সো আমরা এই বদ্ধ বর্তনীতে EBCFE বদ্ধ বর্তনীতে, এত বদ্ধ বর্তনীতে KVL প্রয়োগ করে পাই। সো আবার আমরা KVL প্রয়োগটা করি। সো এত বদ্ধ বর্তনীতে KVL প্রয়োগ, সো KVLটা প্রয়োগ করে, সো কি প্রয়োগ করলে কি পাওয়া যাচ্ছে সেটা তুমি খেয়াল করো। আরেকবার প্রয়োগটা করে দেখাই, তাহলে যারা একটু কম বুঝো তারা আরেকটু সুন্দর বুঝে ফেলতে পারবে, যারা কম বুঝছো। খেয়াল করো এখান থেকে কি করবো আমরা, সো আমরা শুরু করলাম এখান থেকে যাচ্ছি, আগে ধরে নিতে হবে কোন দিকে ঘুরবো। সো ঘোরাঘুরিটা তোমাকে আগেই ধরে নিতে হবে। সো ধরলাম এদিকে কারেন্ট যাচ্ছে, সো এদিকে ঘুরলে ভালো হয়। সো আমরা এভাবে করেই মনে করো ঘুরবো। সো আমরা ঘোরাঘুরি শুরু করে আসি, এখান থেকে ঘোরাঘুরি শুরু করি। দেখো ঘোরাঘুরি আমরা এখান থেকে শুরু করি। সো এই যে এখান থেকে শুরু করলাম, যাচ্ছি আমরা একটা কারেন্ট পাইলাম এবং রোধ পাইলাম 1I1। তো লিখবো আমরা এখানে 1, সাথে লিখবো কত আমরা I1। ওকে, এটা প্লাসের হবে। তারপরে যাচ্ছি আমরা নিচের দিকে পেলাম কত, এই যাওয়ার সময় নিচের দিকে 5I মানে কি, ওই যে আগের লাইনটা লিখতে পারবো আমরা 5I মানে কি 5I মানে কি, একেবারে লিখে দিব I1 যোগ I2, হ্যাঁ এ লিখতে পারি আমরা 5 এসে লিখে দিলাম আমরা কি I1 যোগ I2, একেবারে লিখে দিলাম। বুঝছো তো এবার, যেখানে 5 এখানে I আছে, তাহলে I মানে I1 যোগ I2। তাহলে এটাও প্লাস হবে, একই দিকে ঘুরছি, এদিকে যাচ্ছি, কারেন্ট এদিকে যাচ্ছে, একই দিক। আচ্ছা কত 2I1, তাহলে পরবর্তী কি লিখবো আমি এখানে 2I1, এবং আমরা যেতে যেতে দেখো আবার কি ব্যাটারি ঋণাত্মক প্রান্ত পাইলাম, তো কি লিখবো আমরা এখানে -8। তারপরে আমরা আবার আগের জায়গায় ফেরত আসলাম ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি একটা সমীকরণ পেয়ে গেলা। খেয়াল করে দেখো এখানে তুমি পাচ্ছ হচ্ছে I1 আর 5I1, তাহলে হবে হচ্ছে 6I1, এবং সাথে আরেকটা আমাদের জিনিস আছে এখানে 2, তাহলে 5 একে 6 আর 2 8, তাহলে 8I1 প্লাস এখানে হচ্ছে 5I2, জাস্ট 5I2 হবে। তো তুমি চেষ্টা করো সিরিয়াল করে লেখায় I1 I2, তারপরে এত I1 I2 লেখার চেষ্টা করবে। আর এখানে শুধু আছে -8, -8 ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 0। তাহলে এই যে আমাদের এখান থেকে আমাদের একটা কি চলে আসলো, সমীকরণ চলে আসলো। সো দ্যাটস ইট। সো এই দেখো দুইটা সমীকরণ। এখন তুমি কি করবা, এটা দুইটা সমীকরণকে নাম দিবা যে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। তাহলে হচ্ছে তোমার 1 নং সমীকরণ, তুমি এটাকে নাম দিলা কি, যেটা হচ্ছে তোমার 2 নং সমীকরণ। সো 1 ও 2 নং সমীকরণ সমাধান করে পাবা, তুমি জাস্ট সমাধান করবা। কীভাবে সমাধান করবা, ক্যালকুলেটর 1 ও 2 নং সমাধান করে। সো এটা অবশ্যই ক্যালকুলেটর সমাধান করবা, হাতে করে, তোমার টাইম নষ্ট করার দরকার নেই। 1 ও 2 নং সমাধান করে পাই। তো দেখো এখানে আন্ন হচ্ছে দুইটা I1 I2, সমাধান করলে তুমি বেসিক্যালি দুইটা জিনিসই পাবা, I1 এর মান পাবা এবং I2 মান পাবা। তারপরে তুমি বলে দিতে পারবা যে কোন মানটা বেসিক্যালি বড়, কেমন। সো এইভাবে করে কিরশফের সূত্র প্রয়োগ করে সমাধান করতে হয়, একটা হাতে কলমে দেখাই দিলাম কিন্তু। এবার কীভাবে সমাধান করবা, তুমি ক্যালকুলেটর নিবা, নিয়ে দেখবা যে শিফট মোড চাপ দিবা, শিফট মোডে চাপ দেওয়ার পর দেখবা ইকুয়েশন আসবে, ইকুয়েশনে চাপ দিবা, শিফট মোড ইকুয়েশন। দেখো আননোন কয়টা এখানে, তোমার আননোন কিন্তু দুইটা এখানে। দেখো I1 I2 কোনো জায়গায় হতে পারে I1 I2 I3 এমন হতে পারে, তখন তুমি আননোন 3-তে চাপ দিবা। এখানে আননোন 2, তাহলে আননোন 2-তে চাপ দিবা। তারপর তুমি দেখো এটা হচ্ছে কি A এর মান,
তারপর হচ্ছে A1, এটা হচ্ছে B1, এটা C1, সেই মানগুলো তুমি বসাবা। এটা কি A2, B2, C2, সেই মানগুলো বসাবা চাপ দিয়ে, তারপর ইকুয়াল চাপলেই উত্তর চলে আসবে। তো সেই ইকুয়ালটা চাপলে কত আসে আমরা পাচ্ছি হচ্ছে দেখো একটা 0.507, একটা হচ্ছে 0.788। সো এখন তুমি বুঝতে পারছো যে I2টা বড়, তাহলে বলবো I2টার মানটা এখানে কীভাবে বড় হবে। সো এইভাবে করে তুমি প্রয়োগটা করে ফেলতে পারবা। সো আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে এখানকার অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে। সো আমরা এখানে এই জিনিসটা সম্পূর্ণ বুঝে গেলাম যে কীভাবে জিনিসটা করতে হয়। এরপরে দেখো 2 নম্বর অঙ্ক, এখান থেকে কৃষকের দ্বিতীয় অঙ্কটা, এটা হচ্ছে দেখো বরিশাল বোর্ড 19-এর এই অঙ্কটা হচ্ছে আমাদের এখানকার দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্কটা কি, যে বলছে তোমাকে এরকম একটা চিত্র দিবে, অনেকবার আসছে এই প্রশ্ন, অনেকবার আসছে। তোকে চিত্র দিয়ে বলছে কি, এখানে আমাদের একটা কিছু ছিল, গ্যালভানোমিটার ছিল, বলছে বৃষ্টির সাম্যাবস্থা লাভ করে, সেটা আমরা গ নম্বরে শিখবো, হুইস্টনের মধ্যে শিখবো। আমাদের কাজ এখান থেকে আপাতত হচ্ছে গ নাম্বারটা দিয়ে, বৃষ্টির সাম্য অবস্থায়, ব্রিজের সাম্য অবস্থা মানে কি, ব্রিজটা নাই, এখানে একটা হুইস্টন ব্রিজ ছিল, হ্যাঁ সরি গ্যালভানোমিটার ছিল, আর এটা হচ্ছে পুরোটা ব্রিজ। এই যখন ব্রিজটা হুইস্টন ব্রিজ যখন সাম্য অবস্থায় থাকে তখন এই গ্যালভানোমিটারের কোনো কাজ নাই। সো এই গ্যালভানোমিটারের প্রবাহ তখন শূন্য হয়, গ্যালভানোমিটার আঁকি না আমরা তখন, তার নর্মাল এরকম আছে, এখানে একটা রোদ, এখানে একটা রোদ, এখানে একটা রোদ, এখানে একটা রোদ, এই 4টায় রোদ তখন থাকে। তো ব্রিজের সাম্য অবস্থায় এবিসি ও এডিসি অংশের প্রবাহ মাত্রার অনুপাত ও রোধের অনুপাতের মধ্যে সম্পর্ক কেমন হবে। দেখো এখানে এই যে এবিসি এর প্রবাহ মাত্রা মানে এদিক দিয়ে কত কারেন্ট গেল, আবার এদিক দিয়ে কত কারেন্ট গেল, এডিসি এর মধ্যে কত কারেন্ট গেল সেটা বের করতে হবে, এবং রোধ বের করতে হবে। রোধ তুমি বের করবে খুবই সহজ, 150 আর 100 দিলে কত হবে, রোধের অনুপাত বের করে ফেলি আমরা আগে। এবিসি অংশের রোধ কত হবে, 150 আর 100 শ্রেণীতে আছে, যোগ 250। তারপরে হচ্ছে এডিসি অংশের রোধ কত হবে, 20 এবং 10 30, 20 এবং 10 30। সো আমরা দুই ক্ষেত্রে রোধটা বের করে ফেলছি, আর প্রবাহ মাত্রা বের করতে হবে। আই এবিসি মানে এদিক দিয়ে কত কারেন্ট গেল, আর এদিকের কারেন্টটা কত, ধরে নিলাম এদিকের কারেন্টটা I1, তাহলে I1 এর মানটা কত, আর এদিক দিয়ে যে কারেন্টটা গেল ধরলাম I2 এর মানটা কত। এই দুইটা কাজ করলেই কাজ শেষ। কিভাবে তুমি করতে পারো সেটা তুমি খেয়াল করো। এটা তুমি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করতে পারো। তুমি যেখানে মোট কারেন্ট আসতেছে মনে করো 5 অ্যাম্পিয়ার, তুমি বের করছো আগেই, মোট কারেন্ট আসে ভাগ হয়ে গেল, সেভাবে তুমি করতে পারো। অথবা আরেকটা ছোট্ট জিনিস দিয়ে তুমি করে ফেলতে পারো, জাস্ট হচ্ছে এই দুই বিন্দুর এইভাবে এই দুই বাহুর তো চাই সবসময়, তুমি এটা মনে রাখতে পারো যে দেখো যেহেতু কি আছে, তুমি খেয়াল করে দেখো যে এরা কিভাবে আছে। দেখো এবিসি আর এডিসি কিন্তু সমান্তরালে। দেখো এই এবিসি বাহুটা এটা মানে একটা বাহু, নিচে এডিসি বাহু মানে কি একটা বাহু। সো দুই বাহু কিন্তু সমান্তরালে। সো আমরা জানি সমান্তরালে বিভব সেম থাকে। তুমি জাস্ট এইটা শর্ত মতো এটা লিখে শুরু করতে পারো যে সমান্তরালে বিভব সেম থাকে, সমান্তরালে বিভব সেম থাকে। তাই আমি বিভব সেম লিখলাম VABC আর VADC, মানে এবিসি এই বাহুর যেই বিভব এ আর সি বিন্দুতে, এডিসি বাহুর বিভব দুটো আসলে সমান। বিভবের সূত্র কি লিখবা, V = IR। তাহলে ধরলা এই যে এই উপরের দিকে কারেন্টের মানকে আমি বলে নিলাম যে ধরলাম কত I1, ধরলাম কি দিক দিয়ে কারেন্ট যাচ্ছে কত I1। সো এই বাহুতে কারেন্ট যাচ্ছে কত I1, আর এই বাহুতে কারেন্ট যাচ্ছে কত ধরলাম হচ্ছে কি I2, হ্যাঁ। সো I1 কারেন্ট যাচ্ছে উপর দিয়ে। সো এখানে V = কি হবে IR। তো I1 R1 মানে কোনটা, এই পুরোটা, কিন্তু এই পুরো বাহুটা। R1 মানে কি পুরোটা, যে 150 এবং হচ্ছে 100 250। একইভাবে I2 হচ্ছে নিচেরটা, এই হচ্ছে I2 নিচেরটা, I2 হচ্ছে নিচেরটা। আর তাহলে V = কি লিখবে এবার I1 I2 R2। তাহলে এই যে I2 আর R2 কত, এই যে 20 আর 10 30, এই পুরোটা হচ্ছে R2। তাহলে আমরা এখন এক কাজ করি, এখান থেকে বসাই দিই যে I1/I2 সমান R2/R1। সো একইভাবে তুমি এখানে I1/I2 যখন বের করবা, দেখো এই রোধের মানগুলো বসাইলেই হয়ে যাচ্ছে। তুমি বসাই পাইছো কত, 3/25। তাহলে তুমি এখন তোমাকে দেখো তুমি I1 I2 এর অনুপাতটা পেয়ে গেল। V = IR, V = কি দেখো কি হচ্ছে ঘটনাটা, V = V, তার মানে কি দুই বিন্দুর বিভব সমান। তো VABC আর VADC দুটো বিভব সমান। সো I1 R1 = I2 R2। সেখান থেকে I1 I2 এর অনুপাত বের করলা, চলে আসলো 3/25। আর রোধ যে বের করে রাখছিল, রোধের অনুপাত করলে আসে 25/3। তাহলে সম্পর্ক কি ব্যস্ত উল্টা না, তাহলে ব্যস্তানুপাতিক জিনিস আসছে, তাহলে বলবো ব্যস্তানুপাতিক। ঠিক আছে। তো এভাবে তুমি জাস্ট খুবই সিম্পল অঙ্ক, এটা আসলে আমাদের কিরশফ দিয়ে কোনো এখানে ঝামেলা নাই, তারপরে আমরা করে রাখলাম। এবং আরেকটা অঙ্ক, লাস্ট অঙ্ক বলা যায়, এই অঙ্কটা আসলে লাস্ট অঙ্ক। এই অঙ্কটা তুমি 1 2 3 এই অঙ্কটা পারলেই চলবে। কি বলছো অঙ্কটা খেয়াল করো, আমি সহজে তোমাকে বলে দিচ্ছি কীভাবে করবা। তুমি অলরেডি এগুলো অ্যাপ্লাই করা শিখছো, কেমনে অ্যাপ্লাই করে সেগুলো শিখছো। তোমাকে বলছে বর্তনীর চাবি খোলা ও বন্ধ অবস্থায় বিসি বাহুর প্রবাহ একই হবে কিনা। ভালো মতো প্রশ্নটা খেয়াল করো, এই প্রশ্ন তুমি পাবা পরীক্ষায়। সো অনেক আগে আসতো কিন্তু, বর্তনীর চাবি খোলা এবং বন্ধ অবস্থায়। বর্তনীর চাবি ছিল এখানে, হ্যাঁ। সো এই যে বর্তনীর চাবি ছিল, হ্যাঁ। সো বর্তনীর চাবি খোলা এবং বন্ধ অবস্থায়। সো বর্তনীর চাবি যখন খোলা, হ্যাঁ খোলা, তার মানে কি কোনো টাচ নাই, কোনো অ্যাটাচ নাই, তার মানে এটা নাই। এখানে একটা চাবি ছিল, এটা বাদ। চাবি খোলা মানে কি কোনো টাচ নাই, এটা বাদ। তাহলে বর্তনীর চাবি খোলা অবস্থায় তোমাকে বলছে বিসি বাহুর প্রবাহ কি হবে। সো তোমাকে বের করতে হবে বিসি বাহুর প্রবাহ।
এই বর্তনীর চাবি খোলা অবস্থা এই যে বি আর এই যে সি, মানে এই বাহুটার প্রবাহ, হ্যাঁ এই যে এই বাহুটার, ডট ডট দিলে আবার সমস্যা হচ্ছে, এই লাল বাহুটার প্রবাহ। এই লাল বাহুটার মধ্যে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। সো কীভাবে বের করবো আমরা? সো খেয়াল করো, আমরা আগে একটা কাজ করে নিব, এখানকার মোট কারেন্ট বের করে নেব। মোট কারেন্ট কত? এই যে মোট কারেন্ট আই, মোট কারেন্ট কীভাবে বের করবো? মোট তুল্য রোধ, আর এখানকার আমি ভি জানি, তাহলে ভি ইকুয়াল টু আই আর। সো মোট কারেন্টটা বের করা পসিবল তোমার পক্ষে। ভি ইকুয়াল টু আই আর, অলরেডি আমরা প্র্যাকটিস করছি এগুলো, এই জন্য করলাম না এখানে। সো ভি ইকুয়াল টু আই আর, তুমি তুল্য রোধ বের করবা কীভাবে? দেখো 4 আর 12 16, 6 আর 20 26, এই 16 আর 26 দেখো আমরা তুল্য করলাম, করলে আসছে কত? 9.9, তার মানে এই পুরোটার তুল্য রোধ 9.9, আর ভোল্টেজ হচ্ছে 12, তাহলে মোট কারেন্ট কত হবে? ভি ইকুয়াল টু আই আর, সো আই ইকুয়াল টু ভি বাই আর, 12/9.9 দশমিক। মোট কারেন্ট আসলো 1.21। ভালো, এখন মোট কারেন্ট আসলো 1.21। মোট কারেন্ট আসার পর এদিক দিয়ে কিছু ভাগ হয়ে যাবে, এদিক দিয়ে কিছু ভাগ হয়ে যাবে। সো আমি আপাতত জানতে চাচ্ছি যে এই বাহুতে কত যাবে, পি, তারপর হচ্ছে কিউ, এই পি কিউ রোধের মধ্যে দিয়ে কত যাবে, অর্থাৎ এখানে ছিল এ বি সি, এই এবিসি বাহুর মধ্যে কত কারেন্ট যাবে। তার মানে আমরা এখানে বের করতে যাচ্ছি আসলে এবিসি বাহুর কারেন্ট, এবিসি বাহুর কারেন্ট। সো এবিসি বাহুর কারেন্টটা কী হবে, এখানে তুমি খেয়াল করে নতুন করে দেখাই দিই। সো এবিসি বাহুর কারেন্টটা কী হবে? এবিসি বাহুর কারেন্ট হবে, দেখো কারেন্ট ডিভাইডেড রোল, এখানে একটা রোধ আছে, এখানে নিচে আর একটা রোধ আছে, দুইটা মিলে একটা। সো এই বাহুতে আর এই বাহুতে কারেন্টের মান কী হবে? সো আমি জানতে চাচ্ছি যে এবিসি বাহুরটা, তাহলে মোট কারেন্ট নিব ইন্টু নিচে নেব দুইটা যোগফল, দুইটা যোগফল মানে কি 4 আর 12 মিলে 16 একটা, আর নিচে কত আসে 26 একটা, তার মানে 16 আর 26 আসলে একটা। সো এই 16 একটা 26 একটা। সো আমি কারেন্ট চাচ্ছি উপরের বাহুতে, তাহলে আমি রোধ নিব কোনগুলা? নিচের বাহুগুলা। তাহলে 6 আর 20 কত 26, কারণ এরা দুইটা মিলে আসলে একটাই শ্রেণী না। তো তুমি কিন্তু এই দেখো এখানে আই এর মানটা বসাই দিলে আই এবিসি পেয়ে যাবে, আর আই এবিসি মানে সেটা এবি এর মধ্যে দিয়েও যাবে, বিসি এর মধ্য দিয়েও যাবে, আর সেটাই আমাদের দরকার। তো সেটাই করছি, খেয়াল করো, দেখো এই দেখো খেয়াল করো 1.21, তারপরে কি নিচে হচ্ছে দুইটা যোগফল, উপরে হচ্ছে 26 নিচে, তাহলে উত্তর আসছে কত? 0.75। এর হচ্ছে চাবি যখন খোলা, তার মানে এখানে কোনো চাবি চুবি নাই, তখন সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এটা 0.75 অ্যাম্পিয়ার। তো আশা করি এতটুকু বুঝেছো। এবার তোমাকে আরেকটা অংশ কিন্তু দেওয়া আছে, এবার কিন্তু কিরশফ কাজে লাগবে, যে চাবি খোলা ও বন্ধ অবস্থায়। বন্ধ অবস্থা মানে কিন্তু পুরোটা একটা জিনিস আছে, তোমাকে সেই চিত্রটাকে তোমাকে দেখায় আগে, দেখো এই দেখো, যেখান থেকে তোমার কাছে অনেক কিছু মনে হচ্ছে। সো এই জিনিসটা তোমাকে আমি এই চিত্রটুকু তোমাকে আমি আগে শিখাই দিই, ঠিক আছে? তো চিত্রটুকু তোমাকে আমি থেকে শিখাই দিই, ঠিক আছে? তো দেখো তাহলে এখান থেকে আমরা এই চিত্রটুকু তোমাকে শিখাই দিই, চিত্রের মধ্যে আমাদের কী কী আছে এখানে, হ্যাঁ। তো চিত্রটুকু তোমাকে শিখাই দিই, তো তুমি নিজে আরামসে পারবা। তো দেখো, কারণ তুমি অলরেডি প্রয়োগ করা শিখেছো, কীভাবে প্রয়োগ করতে হয়। এবার তোমাকে বলেছে দেখো চাবি বন্ধ অবস্থা মানে কি, এদের মধ্যে কানেকশন আছে, হ্যাঁ কানেকশন আছে। চাবি বন্ধ অবস্থায় এখন তোমাকে বলছে বিসি বাহুর প্রবাহ কত। তাহলে এবার তো আর তুমি এই 2 রে বাদ দিতে পারবে না, 2 রে যদি বাদ না দিতে পারো তাহলে এবার তো শ্রেণী সমান্তরাল মারতে পারতেছো না, তাহলে হবে না, অনুভব করলে হবে না। কিরশফের সাহায্য নিতে পারি আমরা, কি করতে পারি দেখো, আমাদের দরকার হচ্ছে এখানে কি কি জিনিস, আমার দরকার হচ্ছে এই বাহুর প্রবাহ কত। তো এই বাহুর প্রবাহটা কত আমি বুঝবো কিভাবে? তুমি খেয়াল করো যে এখানে কি ঘটনা ঘটছে, যেখানে কারেন্ট আসছে মোট আই পরিমাণ কারেন্ট আসার পরে এদিক দিয়ে কিছু কারেন্ট চলে গেছে, এদিক দিয়ে কিছু কারেন্ট চলে গেছে, ধরলাম এদিকে কারেন্ট গেছে হচ্ছে I1, আর এদিক দিয়ে চলে গেছে মনে করো হচ্ছে কত, এদিক দিয়ে চলে গেছে হচ্ছে I2, ধরলাম এদিক দিয়ে চলে গেছে কত I2 পরিমাণ কারেন্ট এদিক দিয়ে আসছে। তাহলে কারেন্ট এখানে আই আসার পরে I1 I2 ভাগে ভাগ হয়ে গেছে। এবার ওই বিন্দুতে তুমি খেয়াল করে দেখো, এই বিন্দুতে যে এই নিচের দিয়ে কিছু কারেন্ট নামছে এবং এদিক দিয়ে কিছু কারেন্ট নামছে, তার মানে কি এদিক দিয়ে কত কারেন্ট যাবে, এদিক দিয়ে গ্যালভানোমিটার দেখো জি, সো গ্যালভানোমিটারের মধ্যে কিছু কারেন্ট গেছে, গ্যালভানোমিটারের মধ্যে সাপোজ কারেন্ট গেছে IG, তাহলে বলো এখানে মোট কারেন্ট আসলো I1, এদিক দিয়ে চলে গেল IG, তাহলে এদিকে বাকি থাকলে কত, এখানে বাকি থাকলো হচ্ছে I মাইনাস হচ্ছে IG। এই জিনিসটা বুঝলা কিনা আগে তুমি দেখো, যে এখানে মোট কারেন্ট আসলো I1, সো এদিক দিয়ে চলে গেল IG, তাহলে এখানে থাকবে কত I মাইনাস IG। তোমাকে এটাই বের করতে বলছে বি আর সি বাহুর মধ্যে কারেন্ট কত, তোমার উত্তর হবে হচ্ছে এটা I মাইনাস IG। তোমার ব্যাপারটা কি আসলে I না I1, কারণ I1 লিখছি আমরা, I1 মাইনাস IG। তোমার এখানে আননোন কটা দেখো, তুমি এখানে I1 জানো না, I2 জানো না এবং ইভেন IGটাও জানো না। সো তিনটা আননোন, তিনটা সমীকরণ বের করতে হবে, তাইলে তোমার অঙ্ক শেষ। তিনটা সমীকরণ কীভাবে বের করবো, আমরা এখানে বর্তনীর মধ্যে ঘুরবো, দেখো এই বর্তনীর মধ্যে আমরা একবার ঘুরবো, এই বর্তনীর মধ্যে একবার ঘুরবো, আর নিচের একটা বর্তনী দেখা যাচ্ছে, তুমি খেয়াল করো নিচে একটা বর্তনী দেখা যাচ্ছে, সেটা আমি দিয়ে দিচ্ছি হলুদ করে দিই। এই যে বর্তনী দেখতে পাচ্ছ, এই যে হলুদ কালারের দেখো, এই দিক দিয়েও কিন্তু একটা বর্তনী তুমি খেয়াল করতে পারছো, হ্যাঁ এই দিক বদ্ধ বর্তনী। তার মানে তুমি কি করবা, তুমি উপরে এখানে ঘুরছো, এখানে ঘুরছো, আবার এখানেও তুমি ঘুরবা, এই 3বার তুমি ঘুরলে 3টা তুমি কি পাবা, সমীকরণ পাবা।
এই 3 ভাবে ঘুরলে তুমি 3টা সমীকরণ পাবো। সো আমরা আসো দেখাই দিই, একটু রিভিশন করাই দিই। অলরেডি কিন্তু হাতে কলমে করছি আমরা এগুলা, যে এই যে এইভাবে সমীকরণ বের করা পরে ক্যালকুলেটর সমাধান করা যায়। তো সেটাই তুমি করবে। আমি তারপরে আরেকবার বলে দিচ্ছি, এটা কিন্তু তুমি নিজেই করতে পারবা, তারপরে আমি নিজে তোমাকে বলে দিচ্ছি। সো আসো আমরা তাহলে এখান থেকে এই জিনিসগুলো মুছে দিয়ে প্রথম নেই। প্রথম হচ্ছে ABDA। তুমি খেয়াল করো আমরা ABDA তে ঘুরছি একবার। তাহলে এই হচ্ছে আমাদের A, তারপরে এই হচ্ছে আমাদের B, তারপরে এই হচ্ছে আমাদের এখানে ABDA। হ্যাঁ, তাহলে আমরা এ দেখো এভাবে ঘুরছি আমরা এখান থেকে A, তারপর হচ্ছে B, DA, আর এভাবে ঘুরতে পারি কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু এই লুপের মধ্যেও ঘুরতে পারি ABDA। দেখো এখানে যেভাবে ঘুরছি আমরা ABDA, এই লুপের মধ্যে আমরা ঘুরতে পারি। তারপর কোথায় ঘুরছি BCDB, তাহলে তুমি ঘুরতে পারো এভাবে B থেকে শুরু করে BC, তারপর হচ্ছে DB। সো এই ডিটা আসলে এখানে, ডিটা আমরা এখানে দিব আসলে। হ্যাঁ, ডিটা আসলে এখানে I1 I2। ওকে, সো আমি এখানে ডিটা লিখে দিচ্ছি। ডিটা আমাদের এই যে এখানে, ডি বিন্দুটা আমাদের এখানে আসলে। হ্যাঁ, সো ডি বিন্দুটা আমাদের এখানে, সো ডি বিন্দু আমাদের এখানে। তো দেখো তাহলে আমরা ঘুরলাম কীভাবে, এভাবে ঘুরতে পারি। দেখো এই যে বদ্ধ বর্তনী একটা আমরা ঘুরলাম এখান থেকে, আমাদের এই বিন্দু এখানে। সো বিন্দুগুলো আমি আর একটু মার্ক করে দিচ্ছি। এর মধ্যে সেই এ বিন্দু, AB, এই যে DA, তাহলে এইটুকুর মধ্যে ঘুরছো, এই যে এইটুকুর মধ্যে তুমি ঘুরছো। তাহলে আমি তোমাকে মার্ক করে দিচ্ছি এভাবে করে। দেখো এইটুকুর মধ্যে তুমি ঘুরছো, এই যে এখান থেকে এখানে, এইটুকুর মধ্যে। সো এইটুকুর মধ্যে তুমি ঘুরবা, এইটুকুর মধ্যে ঘুরলে তুমি একটা সূত্র পাবা, মানে একটা লাইন পাবা। সো একবার চলো ঘুরে দেখাই। তো কীভাবে করবো আমরা, প্রথমেই ধরে নিই আমরা যে কোনো এক বরাবর ঘুরি। তুমি স্টার্ট করলে এখান থেকে, তাহলে তুমি এভাবেই ঘুরবা। সো এখান থেকে যাচ্ছ রোধ পাইলা, রোধের মান 4, সাথে I1 কারেন্ট, তাহলে 4I1, বুঝছো। তারপর তুমি খেয়াল করো এখানে যাচ্ছ, এবার দেখো কি পেলা, গ্যালভানোমিটার পেলা। গ্যালভানোমিটারের কারেন্টের নাম দিছি আমরা IG, তাহলে কারেন্টের নাম IG, আর এখানকার রোধ হচ্ছে 2, তাহলে 2IG। আর আমরা নিচে ঘুরছি, কারেন্টও ধরলাম নিচে নামছে। দেখো যে ট্রাক আছে নিচে নামছে, ঠিক আছে। সো আমি দেখেন নিচে নামতেছে আর কি, নিচে নামছে। এবার ঘুরতে আমরা দেখো এখানে আসছি। এখানে তুমি দেখো চিহ্নগুলো, আমাদের কারেন্টের দিকগুলো দরকার। সো এবার আমরা এভাবে ঘুরে উপরে উঠতেছি, কিন্তু কারেন্ট নামতেছে নিচে, তাহলে উল্টা, তাহলে -6। এবং এখানকার কারেন্টের মানটা কত, I2, কারণ এদিক দিয়ে I1 হলে এদিক দিয়ে I2 হবে, তাহলে 6I2। ঘুরে আগের জায়গায় আসছি, =0। এই দেখো একটা সমীকরণ পেয়ে গেলাম, সাজাই লিখছি I1 I2 IG। সেম একইভাবে তুমি এখানে ঘুরবা BCDB, এই যে এইটুকুর মধ্যে যখন ঘুরবা তুমি আবারও, তখন তুমি এখানে আবারও একটা কি পাবা, এখানে তুমি আবারও একটা সমীকরণ পাবা সেম একইভাবে। সো আমি এটা কাটে দিচ্ছি। দেখো এই যে চিহ্নটা এখানে নিচে নামছে, এখানে উল্টা দিকে যাচ্ছে, এটা নিচে নামছে। তো তুমি ঘুরো, এটা তোমাকে ঘুরে দেখায় আমি এখানে। হ্যাঁ, এবার দেখো এখান থেকে যাত্রা শুরু করলাম। এবার যাচ্ছ 12, এখানকার কারেন্টের মান কত, I1 - IG, মনে আছে তুমি বের করছিলে শুরুতেই, এখানে I1 এখানে IG, তাহলে এখানে কি হবে I1 - IG, তাহলে 12 I1 - IG। এবং তুমি যেদিকে ঘুরছো, তো ধরলাম কি এদিকে আমরা ঘুরছি কোন দিকে, আমরা এখানে যেটা লেখা আছে সেই অনুযায়ী ঘুরি। হ্যাঁ, সেই অনুযায়ী ঘুরি, মনে করো তুমি যে কোনো দিকে ঘুরতে পারবা, সেই অনুযায়ী তোমার জিনিসটা হবে, সমস্যা নেই। তাহলে আমরা এভাবে করে ঘুরছি আর কি, এখানেও এভাবে করেই ঘুরছে। সো কারেন্ট নিচে নামছে, আমরাও নিচে নামলাম প্লাস। এবার দেখো কারেন্ট ওদিকে যাচ্ছে আর আমরা এদিকে যাচ্ছি, তাহলে উল্টা, তাহলে মাইনাস দিব। এবার তাহলে লিখবো 20, এখানে লিখবো 20। তবে এখানে কত লিখবো খেয়াল করো, এই জায়গাটা অনেকেই বুঝে না। দেখো এখানে আমরা লিখছি I1 - IG, এখানে কারেন্ট আসতেছিল I2। সো I2 পরিমাণ কারেন্ট এদিক দিয়ে এসে গেল এদিকে। হ্যাঁ, আর এদিক থেকে উপর থেকে আসতেছিল IG, মনে আছে। সো এটাও তো এদিক দিয়ে যাবে। সো এখানকার মোট কারেন্ট হবে, এদিক দিকে আসলো I2 আর এদিক দিয়ে আসলো IG। সো I2 যোগ হচ্ছে IG। সো এই জিনিসটাই তোমাকে একটু প্র্যাকটিস করে মানে সতর্ক থাকতে হবে, তাহলেই হবে। যে এই বাহুটার কারেন্টের মান কত, I1 - IG, আর এখান থেকে আসলো I2, তাহলে I2 এদিকে চলে গেল, আর IG এদিকে চলে গেল। তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভাই, যে I2 এদিকে আসলো, এদিকে কেন গেল না? কারণ এই যে উপর থেকে একটা কারেন্ট তো নামতেছে, এটা আর যাবে না, ঠিক আছে। সো চিহ্নটা দেওয়া আছে যে উপর থেকে নামছে, তার মানে এদিক দিয়ে I1 আসছে, তাহলে I2 এদিক দিয়েই চলে যাবে, আর IG নেমে এদিক দিয়েই চলে যাবে। তখন হবে I2 যোগ IG। তখন আমরা লিখবো 20 I2 যোগ IG, আর উল্টা দিকে কারেন্ট উপরে যাচ্ছে, আমরা নিচে নামতেছি, তাহলে মাইনাস। তারপরে আমরা দেখো এখান থেকে আসলাম, যাচ্ছি, আবারও আমরা 2 পাইছি। 2 এর সাথে কি হবে, গ্যালভানোমিটারের কারেন্ট IG, তাহলে লিখবো 2 IG। কিন্তু আমরা এভাবে করে উপরে উঠতেছি আর কারেন্ট নিচে নামতেছে, তাহলে উল্টা, তাহলে মাইনাস আবারও, দেখছো। তো সেম একইভাবে তুমি এগুলো লিখে I1 I2 IG কে সাজাই ফেলবা। দুইটা আননোন, তুমি দুইটা সমীকরণ পেয়ে গেছো। আর একবার আমরা একটা সমীকরণ নিব, তাহলে আমরা 3টা আননোন হয়ে যাবে, সমীকরণ পেয়ে যাব। এবার দেখো আমরা আরেকটা বর্তনী ঘুরি, আমরা দেখো ADC, এই যে EA, তাহলে এই নিচেরটার মধ্যে ঘুরতেছো। নিচের মধ্যে ঘুরলে কি পাবা, এখান থেকে যদি শুরু করো, তা তুমি পাচ্ছ এখানে 6I2, এখানে পাচ্ছ 20 I2 IG,
আর ব্যাটারি ঋণাত্মক প্রান্ত 12 -12। সো সেইগুলো বসাইলে দেখো যে -12 সমীকরণ 8 চলে আসছে। এখন এই 1, 2 এবং 3 নং সমীকরণ ক্যালকুলেটর সেম একইভাবে আননোন 3 দিয়ে সমাধান করো। তুমি দেখো মান পাবা, এই দেখো তিনটা মান পেয়ে গেছো, I1 I2 IG। I1 এর মান আসছে 0.732, তাহলে I1 এই যে এদিকে 0.732, I2 হচ্ছে 0.48 এবং খেয়াল করো IG এর মান আসছে -0.024। IG এর মানটা মাইনাস আসছে, তার মানে কি আমরা চিত্রে আঁকা ছিল আমাদের নিচের দিকে হবে IG, কিন্তু আমি মান দেখতেছি হচ্ছে -0.024। তার মানে মাইনাস মানে কি আমরা যদিও ধরছি কারেন্ট আসলে নিচের দিকে নামছে, কিন্তু আসলে উপরের দিকে যাবে আসলে কারেন্টটা, তাই উল্টা আসছে। তাই আমাদের ধরা যদি উল্টাও হয় এখানে তো ধরে দিছে ওরা, কিন্তু ধরা না থাকতো তুমি নিজেও ধরতা যে কারেন্ট ধরলাম যে IG নিচের দিকে নামছে, তাহলে তুমি কি করতা? তুমি মান বের করার পরে বলতো যে না, যে জিনিসটা আসলে তোমাকে জিজ্ঞেস করতো যে গ্যালভানোমিটারের কারেন্টটা কোন দিকে যাবে, তা তুমি সাপোজ এভাবে করে ধরে I1 I2 IG বের করছো, IG মানটা আসছে প্লাস, তার মানে কি তুমি নিচে ধরছো প্লাস আসছে, তার মানে নিচেই যাবে। কিন্তু তুমি মনে করো ধরছো নিচে, কিন্তু কারেন্টের মান আসলে হচ্ছে মাইনাস, তার মানে তোমাকে বুঝতে হবে যে আমার ধরাটা উল্টা হয়েছে। তার মানে আমরা ধরছি নিচে, কিন্তু বেসিক্যালি এই গ্যালভানোমিটারের কারেন্টটা নিচ থেকে উপরের দিকে যাবে, তার মানে ডি থেকে বি এর দিকে যাবে এরকম। সো মাঝে মাঝে এই প্রশ্নটা আসে। নেক্সট 4 নম্বর প্রশ্ন এটাই যে গ্যালভানোমিটারের কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে, যে বি থেকে ডিতে নাকি ডি থেকে বিতে। তখন তোমার কাজ একটাই, এরকম সমীকরণ বের করবা, তিনটা সমাধান করবা, I1 I2 IG বের করবা ক্যালকুলেটর। এই যে IG এর মান আসলো, IG এর তুমি ডিরেকশনটা দেখবা কোন দিকে। তুমি ধরছো নিচে আর মান আসছে মাইনাস, তার মানে তোমারটা ভুল ধরা হয়েছে, তুমি উল্টা ধরছো। তাহলে তুমি লিখে দিবা যে যেহেতু মাইনাস আসছে মান, সুতরাং কারেন্টের দিক হবে উল্টা দিকে, অর্থাৎ তখন বলবো যে ডি থেকে বি এর দিকে, এভাবে তুমি বলে দিবা আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে জিনিস। আর আমাদের প্রশ্ন ছিল বিসি বাহুর প্রবাহ। এই দেখো বিসি বাহুর প্রবাহ কত ছিল, I1 - IG। তো লাস্টে তুমি I1 IG পাইছো, এই যে বসাই দিলা, চলে আসবে বিসি বাহুর প্রবাহ। ঠিক আছে, দেখো আমাদের সূত্রের মধ্যে মাইনাস ছিল, আর হচ্ছে মানটাও মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, কিন্তু সমস্যা নেই। সো এই হচ্ছে আমাদের ব্যাপার। সো এই অঙ্কটা আমাদের এখানে আসতে পারে, বিসি বাহুর প্রবাহ আসলে তুমি কি করবা, তিনটা সমীকরণ বের করে সমাধান করবা, শেষ। সো যারা একেবারে আগে অঙ্কটি করনি কখনো, আরেকবার এই অঙ্কটা দেখো, ভিডিওটা আগে বুঝে নাও, তারপর তুমি নিজে হাতে কলমে একবার করো, তাহলেই হয়ে যাবে। আর যে অঙ্কের কথা বলছিলাম লাস্টলি 4 নাম্বার, তোমাকে এরকম জিজ্ঞেস করবে যে গ্যালভানোমিটারের কোন দিক হতে কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, পি থেকে কিউতে না কিউ থেকে পিতে, এরকম জিজ্ঞেস করবে। তখন তুমি কি করবা, এই যে যা করলা, এই দেখো I1 আসলো, I2 গেল, এখানে কি গ্যালভানোমিটার কিন্তু মানে হুইটস্টোন ব্রিজ কিন্তু এভাবে আঁকানো থাকতে পারে, এই যে উপরের দুইটা বা রোধ, নিচের দুইটা রোধ, হ্যাঁ। সো মাঝখানে গ্যালভানোমিটার। সো তুমি কি করবা, এই যে এই বিসি বাহু কিন্তু এই পাশে এটা ছিল, তাই না, এই যে এটা সেই বিসি, I1 - IG, আর এখানে কি হবে I2 যোগ IG, এই জিনিসটা তুমি খেয়াল রাখতে পারো, তাহলে হয়ে যাবে। তুমি এভাবে ধরে, তুমি জাস্ট সব কিছু ধরে তুমি এইভাবে 3 বার ঘুরবা, এখানে একবার এখানে একবার, আর এই যে সাপোজ এই নিচটা নিয়ে এইখানে একবার, 3 বার ঘুরবা, তাহলে কি হবে, দেখো তিনটা তুমি সমীকরণ পাবা, তিনটা সমীকরণ সলভ করলে তিনটা মান পাবা। IG এর মানটা তুমি মেইনলি নির্ণয় করবে, এবং IG এর মান তুমি নির্ণয় করার পরে দেখবা কি অবস্থা, প্লাস না মাইনাস। IG মনে করো প্লাস আসছে, তাহলে কি বলবা, উপর থেকে নিচেই নামবে, পি থেকে কি হয়ে যাবে, কারণ তুমিও প্লাস ধরছো, মানে তুমিও মানও মাইনাস প্লাস আসছে, আর জিনিসটা নামছেও নিচে একই দিকে, নিচের দিকে নামছে ধরেই তুমি মান বের করে প্লাস পাইছো, মানে তোমার ধরা ঠিক আছে, তাহলে পি থেকে কিউর দিকে হবে। কিন্তু মনে করো মানটা আসছে মাইনাস, তার মানে কি তুমি ধরছো পি থেকে কিউ, কিন্তু আলটিমেটলি দিক হবে কিউ থেকে পি, তো বলে দিবা কিউ থেকে পি। সো এই যে 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক করলে তোমার এখান থেকে কোনো সমস্যা নাই, তুমি A to Z সব কিছু পারবা। এবার তুমি দেখো অন্য বোর্ডের প্রশ্নগুলো সবই তুমি পারবা। চিত্র 1 হতে কির্শফের সূত্র যে প্রবাহ মাত্রা, সো এখানে তুমি কির্শফের সূত্র অ্যাপ্লাই করবা। সো আরেকবার অ্যাপ্লাই করে দেখায়, তুমি যে কোনো এক বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করতে পারো, কি এখান থেকে যাত্রা শুরু করলো তুমি এখান থেকে, হ্যাঁ, আর ধরো এভাবে তুমি ঘুরতেছো, সো এভাবে তুমি যদি ঘুরো তাহলে কি ঘটবে, দেখো আমরা এখানে ঘুরছি, একবার তাহলে ঘুরে দেখাই, আরেকবার ঘুরে দেখাই, একটু প্র্যাকটিস করাই, যারা ওই অঙ্কগুলো বুঝেছো। এবার দেখো ওই 4টা খুলে এনাফ, এবার আমরা জাস্ট প্র্যাকটিস। তাহলে তুমি এখান থেকে ঘুরে শুরু করলা, যাচ্ছ রোদ পাইলা, কত কারেন্ট যাবে, ধরলাম যে I কারেন্ট যাবে, I1 খালি I ধরলাম, কারণ একটাই তো বর্তনী। তুমি লিখবা কি এখানে 10 আছে এবং সাথে হচ্ছে I যোগ কেন, কারণ আমরা হচ্ছে এদিকে ঘুরতেছি, আর কারেন্টটা দেখো এই যে এদিকে যাচ্ছে, এদিকেই যাচ্ছে, তাহলে আবার কি পরটা হবে 10 I1, পরটাও কি হবে, এখানে কি হবে 10 I1, কারণ সবগুলো মানে হচ্ছে কত আমাদের, যে হচ্ছে 10। এবার ঘুরতে ঘুরতে আমরা ব্যাটারি ঋণাত্মক প্রান্ত পাইছি, তাহলে -10, তারপরে ঘুরতে ঘুরতে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত পাইছি। ও আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানেও কিন্তু একটা অভ্যন্তরীণ রোধ আছে, অভ্যন্তরীণ রোধ থাকলে সেখানেও তোমাকে নিতে হবে। তাহলে এর মধ্যে কারেন্ট যাচ্ছে I আর রোধ হচ্ছে 1, তাহলে আমরা কি লিখবো হচ্ছে প্লাস I না 1 I1, প্লাস 1 এবং সাথে হবে I। যাচ্ছ মাইনাস প্রান্ত পাইছো, তাহলে লিখবো -10, কিন্তু এখানে একটা দেখো অভ্যন্তরীণ রোধ আছে, তাহলে কি লিখবা তুমি প্লাস দিয়ে যে I এবং কারেন্টের মান হচ্ছে কত 1।
আচ্ছা এই তুমি আরেকটা 1 পাইছো, তো -10 পাইছি আমরা, মাইনাস প্রান্ত পাইছি ব্যাটারি, সেটা লিখে নিই। আর এখানে একটা রোধ পাইছো, রোধ পাইলে কী করবো আমরা, লিখবো হচ্ছে সেই রোধটা দিয়ে আমরা কারেন্ট লিখে ফেলবো। সো I1 না, আমাদের তো হচ্ছে I এখানে। সো এত ইকুয়াল টু কত, 0, ঘুরে ঘুরে আগের অবস্থায় আসছি। এই হচ্ছে তোমার জিনিস, তুমি আমাদের সলভ করো। I1 তো হবে না, আমরা যেহেতু সবাইকে I ধরে নিয়েছি, সো আমরা শুধু I লিখি। তাহলে কী আসছে খেয়াল করো, 10I আর হচ্ছে 10I 30I, 30I তাহলে কী হয়, 31I 32I 33I, তার মানে জিনিসটা আসলে 33I আমাদের আসছে এখানে, 33I। ওকে 33I, আর এই মাইনাস সব কিছু ওই পাশে নিয়ে যাও, 10 10 10, তাহলে কত হলো 30, হ্যাঁ 30। সো 33I সমান 30, I সমান কত হবে 30/33, হ্যাঁ। সো 30/33 অ্যাম্পিয়ার, মানে কি একের থেকে ছোট কিছু একটা আসবে। তুমি খেয়াল করে দেখো, দেখো একেতে 30/33 চলে আসছে। সো এইভাবে করে তুমি ঘুরতে পারবা প্রত্যেকটার মধ্যে। এখানে বলছিল দেখো কোনটি দিয়ে অধিক চাবিকের সংযোগ বিচ্ছিন্ন করে কিরশফের সূত্রের সাহায্যে পি ও আর এর মধ্যে কোনটিতে অধিক প্রভাব বের করো। সো পি ও আর তার মানে কি, দেখো চাবি তুমি কি করছো, চাবি সংযোগ বিচ্ছিন্ন করবে নাকি, চাবি বাদ, চাবি এখানে নাই, তার মানে তুমি এটা বাদ, এটা মনে মনে বাদ, এগুলো নাই, তার মানে কি এটা শ্রেণীতে আছে, এরা সমান্তরাল আছে। এই বাহুর কারেন্ট বের করবা আর এই বাহুর কারেন্ট বের করবা, শিখাইছিলাম না কিভাবে বের করতে হয়। তুমি লিখতেছো এভাবে যে আই পি, পি এর মধ্যে কারেন্ট মানে কি, এই পুরা এই এবিসি বাহুর মধ্যেই কারেন্ট, তাহলে আমি লিখতেছি আই এবিসি, হ্যাঁ। আই এবিসি মানে কি, যে পি এর মধ্যে কত কারেন্ট যাবে সেটা কীভাবে বের করবো, মোট কারেন্ট ইন্টু কারেন্ট ডিভাইডার, মোট কারেন্ট ইন্টু নিচে কী হবে, দুইটা রোধের যোগফল, এই যে একটা রোধ 80 আর 15তে কত হয় 95 হয়, 95 যোগ উপরে কত আছে 20 আর 40-এ 60 আছে। তাহলে নিচে দুইটা রোধ নিলাম, এখানে একটা রোধ এখানে একটা রোধ, দুইটা রোধ আমরা নিলাম, আমরা কারেন্ট চাচ্ছি উপরেরটার মধ্যে, তাহলে আমরা নিব হচ্ছে নিচেরটা, তাহলে 95। তাহলে এই হচ্ছে চলে আসলো, আর মোট কারেন্টটা তুমি বের করে নিবা। সেম একইভাবে তোমাকে বলছে আর এর মধ্য দিয়েছে, তুমি লিখবা আই আর মানে কি, যে এই নিচের এই বাহুতে কত কারেন্ট গেছে, টোটাল এই বাহুর মধ্যে কত কারেন্ট গেছে, আই এডিসি, তার মানে তাহলে আমরা কি লিখবো এখানে আই এডিসি। সেম একইভাবে তুমি লিখবা মোট কারেন্ট ইন্টু নিচে দুইটা যোগফল, 95 যোগ হচ্ছে 60, তুমি চাচ্ছ নিচেরটা, তাহলে রোধ নিবা উপরেরটা 40 আর 10-এ 60, ওটা নিবা 20-এ 60 ওটা নিবা, আর আয়ের মানটা বসাই দিবা, তুমি দেখবা দুইটা মান চলে আসছে। ঘ নম্বর শেষ, জাস্ট 2 লাইন, ঘ নম্বর শেষ। তুমি এভাবে কিন্তু করতে পারবা, দেখো এই মানগুলো করলে, এবং ওরা কিন্তু কিরশফের সূত্রের সাহায্যে বলছিল। সো ওকে আমি বের করতে পারি, কিন্তু এখানে আমরা এটা করবো না, আমরা কিন্তু এটা করবো না, একটু খেয়াল করতে হবে, আমাদের একটু মিস্টেক হয়েছে। দেখো এখানে কিন্তু আমরা কথাটা ভুলে গেছি, কিরশফের সূত্রের সাহায্যে করতে বলছে। সো এভাবে আমরা করতেই পারি, কিন্তু এবার এইভাবে করলে তারা মানবে না, স্যাররা মানবে না, কারণ কি তোমাকে কিরশফের সূত্রের সাহায্য করো, তার মানে তোমাকে এভাবে না করে তখন ম্যানুয়ালি এভাবে আমরা করতেই পারতাম, কিন্তু আমরা করবো না। আসলে আমরা এখানে একটু ভুল করে ফেলেছি, মিস্টেক করে ফেলেছি। এই দেখো কিরশফের সূত্রের সাহায্যে করতে বলেছে, তাহলে আমরা কিরশফের সূত্রের সাহায্য নিয়ে করি, আসো আমরা কীভাবে করবো দেখো, তাহলে আমরা সেটা করি। তাহলে আমরা আরেকবার করে তোমাকে দেখাই, দুইটা আননোন তাহলে তোমার, যে এই দেখো এই বাহুতে আমরা নাম দিয়ে দিব এখানে, যে ধরলাম এই বাহুর মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে I1 এবং এই বাহুর মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে I2, ঠিক আছে। তুমি কি করবা তাহলে তুমি এইখান থেকে এই যে এই বাহুর মধ্যে তুমি একবার ঘুরবা, তুমি দেখো এই বাহুর মধ্যে একবার ঘুরলেই তুমি কিন্তু এখানে দেখো তুমি কিন্তু অনেক কিছু পেয়ে যাবা, দুইটা সমীকরণ পাবা। এই বাহুর মধ্যে একবার ঘুরলা, বা তুমি নিচের এই যে এটার মধ্য দিয়ে আরেকবার তুমি ঘুরলা, হবে, ঠিক আছে। আর এটা তো নাই আমাদের, হ্যাঁ, আর মাঝখানে এটা কিন্তু নাই, কারণ আমাদের বলেছে যে এটা কিন্তু নাই, এটা কিন্তু আমাকে নাই বলেছে, তো এটা কিন্তু আমাদের বাদ। তার মানে কি হবে, যে এই পুরোটার মধ্য দিয়ে আমাদের কি হয়েছে দেখো I1, তার মানে এই উপরের এই যে সাইডের এটা, এখানে কিন্তু I1 মাইনাস জি আর না, এবার ডাইরেক্ট কি হবে I1, এর মধ্যে কারেন্ট I1, এর মধ্যে কারেন্ট I1, আর এদিক দিয়ে কারেন্ট আসলো I2, আর এদিক দিয়েও কিন্তু কারেন্ট কত যাবে I2, ব্যাপারটা হচ্ছে এরকম। এবার তো তুমি একটা লুপ বাছাই করে নিবা, তারপর তুমি কি করবে, এখানে সমীকরণ সলভ করবা। কিভাবে করা যায়, তো তুমি একটা কাজ করতে পারো, যে বর্তনী তুমি যে কোনো এক শুরু করবে, এখান থেকে শুরু করলা, এখান থেকে শুরু করে এভাবে 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 তুমি ঘুরে ঘুরে আসলা, একটা পাইলা। তারপরে একইভাবে তুমি কি এখান থেকে নিয়ে এখান থেকে এভাবে নিয়ে এভাবে আসলা, তাও একটা পাইলা, এভাবেও হবে, তোমার ইচ্ছা, হ্যাঁ, তুমি যেভাবে ঘুরতে চাও। তো যে কোনো বদ্ধ বর্তনীতে ঘুরলেই হলো, আমরা সেটা করে একবার দেখায় আসো। সো মনে করো তুমি আগে বাছাই করে নিবা যে কোন বদ্ধ বর্তনী ঘুরে যায়। সো তার আগে ডিরেকশনগুলো একটু দিয়ে নিতে হবে। খেয়াল করো, কারেন্ট এখানে আসতেছিল আই পরিমাণ কারেন্ট আসতেছিল, আসলো তবে এদিকে কিছু পরিমাণ কারেন্ট গেল এবং এদিকে কিছু পরিমাণ কারেন্ট গেল। এদিকে কারেন্টটা কী হবে, ও যাচ্ছে তাহলে এদিকেও যাবে, সে এদিকে কারেন্টটা এদিকেও যাবে, এই যে গেল। তবে এখানে কারেন্ট আসছিল কিছু, এই যে, তবে এইদিকে কিছু কারেন্টে যাবে কী হবে, এদিক দিয়েও যাবে, এই যে আসলো, এই যে গেল, তারপর এদিক দিয়ে চলে আসছে, ঠিক আছে। সো এবার তাহলে কী করা যায়, আসো সেটা আমরা নিই। তো আমরা এক কাজ করি, যে এইভাবে আমরা ঘুরি। তো আমরা বর্তনীটা লিখে নিই, তাহলে আমরা লিখি এখান থেকে যে এ কোথায় কোথায় ঘুরবো আমরা, ABC আর নিচে একটা বিন্দু নাম দিয়ে দিই আমরা, যদি আমরা নিচে ঘুরতে চাই, নাম দিলাম হচ্ছে নিচে আমরা ABC, এর নাম দিলাম হচ্ছে E।
ঠিক আছে। সো আমরা ঘুরতে চাই হচ্ছে, খেয়াল করো যে আমরা ঘুরতে চাই হচ্ছে এখান থেকে যে এ বি তারপর হচ্ছে সি ই এ, তার আমি ঘুরে নিই এখানে এ বি সি ই এ। তাহলে খেয়াল করো এই যে এখান থেকে এ বি সি ই এ, এই বদ্ধ বর্তনীতে ঘুরতে চাই। ঠিক আছে, ঘুরি। তো ঘুরলে কি আসে দেখা যাক। এত বদ্ধ বর্তনীতে কেভিএল প্রয়োগ করে, কেভিএল প্রয়োগ, হ্যাঁ কেভিএল প্রয়োগ। সো খেয়াল করো কী হবে। সো আমরা ঘুরি এখানে, দেখো যাচ্ছি, এখানে শুরু করলাম যাত্রা। সো এখানে কারেন্ট যাচ্ছে I1, সো যাচ্ছি রোধ পাইলাম 20, তাহলে লিখবো হচ্ছে 20 I1। ঠিক আছে, এবং একই দিকে। সো আমরা কোন দিকে ঘুরবো সেটা একটু আইকা নিই। প্রথমবারের ক্ষেত্রে আমরা এভাবেই ঘুরবো আর কি, হ্যাঁ প্রথমবারের ক্ষেত্রে। সো তুমি এভাবে এঁকে নিবা। দেখো সো আমরা দিকে ঘুরছি এবং নিচের দিকে নামছি, আমরা কারেন্টের নিচের দিকে নামছি, কত হবে 40 I1 কিন্তু হবে। তারপর আমরা কিন্তু এখানে আসছি, এই দিকে আসছি কিন্তু এই যে এ বি সি ই, তো তাহলে এই যে ই দিয়ে আসলাম, ঘুরতে ঘুরতে -12 ব্যাটারির মাইনাস প্রান্ত পাইছি। ওকে, তারপরে আমরা যাচ্ছি একদম আগের অবস্থায় ফিরে আসলাম, ইকুয়াল হচ্ছে 0। একটা আমরা আননোন পাইলাম এখানে, হ্যাঁ। তো 20 I1 যোগ 40 I1 মানে কত 60 I1। তো 60 I1 সমান কত এখানে 12। তাহলে I1 সমান কত দেখো তো, I1 সমান কত, I1 সমান আসতেছে আমাদের 5-12 1/5, 12/60 মানে কত 1/5। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেল হচ্ছে 1/5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 1/5 অ্যাম্পিয়ার। সো এটা হচ্ছে আমাদের একটা জিনিস। এরপরে তুমি খেয়াল করো তো কি আছে, যে পিটা পেয়ে গেলাম, তার মানে কি আমাদের I1, তাহলে 1/5 অ্যাম্পিয়ার। এবার তোমাকে কি বের করতে হবে, এটা বের করতে হবে। তুমি তাহলে এক কাজ করো, এ ডি সি ই এ, তাহলে তুমি লিখে নাও যে এ ডি সি ই এ। সো এ ডি সি ই এ এত বদ্ধ বর্তনীতে কেভিএল, হ্যাঁ সেগুলোটা প্রয়োগ করে আসো। এখানে কীভাবে আমরা ঘুরবো দেখো, এখানে আমরা ঘুরবো এভাবে, যদি এভাবে যাচ্ছে তাহলে আমরা এভাবেই ঘুরবো, যেভাবেই ঘুরবো আমরা, হ্যাঁ এভাবে ঘুরবো। সো আমরা ফার্স্টে যাচ্ছি এখান থেকে, সো 15 আছে এবং I2 আছে, তো লিখে নিব আমরা এখানে 15 I2, 15 সাথে হচ্ছে কত I2। সো 15 হচ্ছে আমাদের কত আছে এখানে, হচ্ছে 15 I2। সো 15 I2 এবং তারপর দেখো আমাদের আছে কত 80 I2, লিখবো 80 I2, একই দিকে যাচ্ছি আমরা 80 I2। তারপরে ঘুরতে ঘুরতে আমরা ব্যাটারি কোন প্রান্ত মাইনাস প্রান্ত, তাহলে -12। তারপরে আমরা ঘুরে ঘুরে আগের অবস্থায় চলে আসছি এতে, তাহলে ইকুয়াল টু 0। সেম একইভাবে 15 আর 80 কত, 95। সো 95 I2, 95 I2 সমান 12, তাহলে I2 সমান কত আসবে আমাদের 12/95। তার মানে কি জিনিসটা তুমি দেখবা যে কত আসবে 0.12 এর আরও একটু কম আসবে আর কি, 0.1 বা হচ্ছে এরকম কিছু একটা টাইপের কিছু একটা পাবা তুমি। তো দুইটা তুমি পেয়ে গেলে, দেখো I1 I2 পেয়ে গেলা। এখন তুমি সিদ্ধান্ত নাও যে উপরের দিকে গেছে I1টা, অর্থাৎ পি বাহুতে গেছে I1, তাহলে এটা হচ্ছে তোমার সেই পি বাহুর মধ্যে কারেন্ট, আর ওটা হচ্ছে কিউ আর বাহুর মধ্যে কারেন্ট। এখন দুইটা মান দেখে তুমি বুঝবা যে কোন মানটা বড় হবে সেটা তুমি বলে দিবা, হ্যাঁ। তো দেখো এই যে 0.126 আমাদের একটা আসছে I2, 126 আসছে, আর হচ্ছে আমাদের I1টা আমাদের কত আসছে এখানে 0.2। সো 1/5 করলে 0.2 আসবে। তো দেখো দুইটা মানে কিন্তু আমাদের হয়ে গেছে, দুইটা মানে কিন্তু চলে আসছে, সিম্পল। তো এভাবে তুমি কৃষকের সূত্রগুলো অ্যাপ্লাই করবা। যেমন এই অঙ্কটা আমি একটু আগে কিন্তু করেছি, আমরা এই অঙ্কটা কিন্তু করেছি 12 ভোল্ট 8 ভোল্ট, শুরুতে কিন্তু অঙ্কটা তোমাকে দেখাইছিলাম যে কয়েকটা অঙ্ক করতে হবে, তার মধ্যে এটা একটা অঙ্ক ছিল, হ্যাঁ। সো এই হচ্ছে কোনটা I2 বড় না I1 বড়। সো এভাবে করে তুমি এই অঙ্কগুলো কিরশফের এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে ফেলো, কিরশফ নিয়ে তোমার কোনো ঝামেলা হবে না। সো আশা করি এই কিরশফের তুমি যদি এখান থেকে, আমরা কিরশফের জন্য যে অঙ্কগুলো করলাম, যে শুরুর হচ্ছে 4টা অঙ্ক, ওই 4টা অঙ্ক তোমার জন্য মেনে, 4টা অঙ্ক পারবো না, তুমি সব অঙ্ক পারবা কিরশফে, ঠিক আছে। সো সেই 4টা অঙ্ক তুমি এনশিওর করো। এবার হুইটস্টোন ব্রিজ নীতি থেকে তোমার কী কী জানতে হবে। হুইটস্টোন ব্রিজ নীতিতে দেখো, একটা হুইটস্টোন ব্রিজের মধ্যে যে এখানে যে আই পূরণ কারেন্ট আসতেছিল, আসার পরে হুইটস্টোন ব্রিজে দেখো 4টা রোধ সম্বলিত একটা জিনিস, এখানে 4টা রোধ আছে PQ আর S, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বাহু, আর এখানে গ্যালভানোমিটার একটা আছে, এটাও একটা রোধের মতো কাজ করবে, তো গ্যালভানোমিটার আছে। সো এবার এখান থেকে একটা জিনিস তোমাকে জেনে রাখতে হবে, একটু পড়াশোনা জেনে রাখতে হবে, কি বেসিক কথা, যে গ্যালভানোমিটারের মধ্যে যদি কারেন্ট, তুমি মনে করো কারেন্ট এখানে আসলো, আসার পরে কারেন্ট এদিকে কিছু যাবে, এদিকে কিছু যাবে, এখানে আসার পর কারেন্ট এদিক দিয়ে যদি ঢুকে, তাহলে এদিক দিয়ে আর ঢুকবে না, এদিক দিয়ে চলে যাবে। কিন্তু কারেন্ট যদি মনে করি এখানে আসার পর এদিকে না ঢুকে এদিকেই চলে যায়, তাহলে রাস্তা থাকলে এদিক সুযোগ থাকলে কারেন্ট এদিক দিয়ে ঢুকবে, হ্যাঁ। আর এটা এদিক দিয়ে যাবে, পরে এইটাও এদিক দিয়ে গিয়ে এখানে মিলিয়ে দিতে হবে, আর এদিক দিয়ে কিছু পরিমাণ চলে যাবে আবার। আর যদি এমন অবস্থা হয় যে এটা সবই আছে, যদি আমি গ্যালভানোমিটারটা খুলে ফেলি, এই রাস্তাটা কেটে দিই, তার মানে কি কারেন্ট এদিক দিয়ে ঢুকবে না।
অথবা এমনও হতে পারে যে এখানে রোদ আছে, গ্যালভানোমিটারও আছে, তারপরে কারেন্ট এদিক দিয়ে ঢুকছে না, এদিক দিয়ে ঢুকছে না। তো যখন কারেন্ট এই গ্যালভানোমিটার মধ্যে প্রবেশ করে না, তখন আমরা বলি গ্যালভানোমিটারটি সাম্য অবস্থায় আছে, ব্রিজটি সাম্য অবস্থায় আছে। হুইস্টন ব্রিজ, ব্রিজটি সাম্য অবস্থায় আছে, ব্রিজটি সাম্য অবস্থায় বা সাম্য অবস্থায়। সো ব্রিজটা সাম্য অবস্থায় আছে বললে তুমি কি বুঝবা? ব্রিজটা সাম্য অবস্থায় আছে, এটার মিনিং কি? অর্থাৎ বেশি সাম্য অবস্থায় আছে, অর্থাৎ আইজি সমান 0, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। আর আইজি সমান 0 কখন হবে? যদি কি হয়, এই যে পি বাহু, কিউ বাহু, এই যে আর বাহু, এস বাহু, এই বাহুগুলোর অনুপাত যদি সমান হয়, বাহুগুলোর অনুপাত যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? পি বাই কিউ সমান আর বাই এস। সো বৃষ্টির সাম্য অবস্থায় আছে, অর্থাৎ আইজি সমান 0, অর্থাৎ সেক্ষেত্রে পি বাই কিউ সমান আর বাই এস। যদি তুমি দেখো পি বাই কিউ সমান আর বাই এস হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি বুঝবা যে এখানে রোদ আছে, এটাও আছে, তাও কারেন্ট এদিকে যাবে না। ঠিক আছে? যদি কি হয়, পি বাই কিউ সমান আর বাই এস হয়। সো প্রথম আর এই দ্বিতীয় বাহুর অনুপাত, তৃতীয় চতুর্থ বাহুর অনুপাত। বা তুমি সফল করে লিখতে পারো, আরটা এখানে দিলা, কিউটা এখানে দিলা, তাও হবে, সমস্যা নেই। মানে সহজ কথায় অনুপাত যদি সমান হয়, পি বাই কিউ সমান আর বাই এস, এইটাই অনুপাতটা সমান হলে আইজি 0 হয়, অর্থাৎ বিশ্বের সাম্য অবস্থায় থাকে। ঠিক আছে? আমরা যথাক্রমে প্রথম পি কিউ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বাহু নামে চিনি। চতুর্থ বললে বুঝবা এস। সো এইটুকু তুমি কথা মনে রাখো এখান থেকে। এবার দেখো এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে। এখান থেকে 2টা প্রশ্ন শিখলেই তোমার হয়ে যাবে। তো 2টা প্রশ্ন, কোন সেই 2টা প্রশ্ন? দেখো গ্যালভানোমিটারটি বিচ্ছিন্ন অবস্থায় তুমি নির্ণয় করো। সো ঠিক আছে, বের করতে পারবো আমরা। গ্যালভানোমিটার বিচ্ছিন্ন মানে কি? গ্যালভানোমিটার নাই, এটা বাদ, তার মানে কি? তুমি খালি এই যে এমনি এমনি নিবা, ওই যে আগের মতো এবিসি আর এডিসি। ঠিক আছে, সো এটা আমরা পারবো। উদ্দীপকের এক্স রোধটি ব্রিজে প্রদত্ত রোধটির সাথে ব্যবহার করে সাম্য অবস্থার সৃষ্টি সম্ভব কিনা? তাহলে এক্স একটা রোধ দিয়ে দিছে, বলছে এখানে কোথাও বসায় টসায় এটা করা যাবে কিনা। সো বলছে, দেখো কি বলছে, আমরা আগে দেখি বিশ্বের সাম্য অবস্থায় থাকতে হলে কি থাকা লাগতো। সো বিশ্বের সাম্য অবস্থার জন্য দেখো পি বাহু, কিউ বাহু, আর বাহু, এস বাহু দেওয়া আছে। তাহলে লিখি আমরা, বৃষ্টি সাম্য অবস্থায় থাকবে যদি বৃষ্টি সাম্য অবস্থায়, বৃষ্টি সাম্য অবস্থায় থাকবে যদি কি হয়, আমাদের এখানকার আমরা একটা মান বের করে দিই। কখন? দেখো আগে নর্মালি দেখো সমস্যা আছে কিনা। 8 16 মানে ডাবল আছে, 24 48, 48 তো নাই, ডাবল নাই, তার মানে একই অনুপাতে নাই। 8 দুগুণে 16, 24 দুগুণে 48, ডাবল আকারে থাকলে, এখানে ডাবল আকারে আছে, তাহলে এখানেও ডাবল আকারে থাকলে সাম্য অবস্থায় থাকতো, মানে অনুপাত সমান হতো। সেটা নাই, তার মানে বেশি সাম্য অবস্থায় নাই। তাহলে আমরা বের করি বেশি সাম্য অবস্থায় থাকবে যদি আমাদের এস, এই এস এর মানটা কত হয়, যদি এস ইকুয়াল টু কত হয়, আমি এস এর মানটা বের করবো। তার আগে আমরা সূত্রটা এখানে লিখে নিব। আমরা সূত্র কি জানি, যে পি বাই কিউ সমান সমান কি আমাদের আর বাই এস। তাহলে এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা এস বের করবো। এসটা কি হবে? সো এসটা হিসাব করে দেখো, এস ইকুয়ালটা আসবে হচ্ছে আমাদের এরকম, কিউ বাই পি ইন্টু হচ্ছে আর। এই মানগুলো তুমি বসাই দাও। এই কিউ এর মান, পি এর মান কি কত? 16, এখানে আসছে 16, এখানে আসছে 2, আর এখানে সরি 2 না 8, 16 এখানে আসছে 8, আর এখানে কত আছে আমাদের? এখানে 24। ওকে, তো হিসাব করলে আমাদের আসবে এখান থেকে, হ্যাঁ, আসবে হচ্ছে এস এর মানটা কত? 48। বা আমি হচ্ছে, সো এখান থেকে আমরা লিখবো হচ্ছে এস ইকুয়াল টু কত আমাদের এখানে? 48। এস ইকুয়াল টু আমাদের কত এখানে? 48। ঠিক আছে, সো এস এর মানটা 48। তার মানে বুঝতে পারলাম যে বেশি সাম্য অবস্থায় থাকবে যদি এস ইকুয়াল টু 48 হয়। এবার আমরা দেখবো এস ইকুয়াল টু 48 তো নাই, কত আছে এখানে দেখো? 32 আছে। তো তোমাকে এখন বুঝতে হবে যে 32 আছে, হ্যাঁ। তো এখন তোমাকে বুঝতে হবে যে হচ্ছে এখানে যে হচ্ছে কি করলে যে আমরা সাম্য অবস্থা রাখতে পারবো। আমরা জানি 48 হইলেই হবে, 32 আছে। তাহলে তুমি দেখো 32 আর 16 যোগ করলে কত হয়? 48। তাহলে তুমি বুঝে গেলা। তোমাকে যদি বলতো এখানে যে এখানে কি করতে হবে, তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে 48 আছে, তাহলে আমি সাম্য অবস্থা আনতে হলে আরও কিছু রোধ যোগ করতে হবে 48। তাহলে লিখি চতুর্থ বাহুতে যোগ করতে হবে। চতুর্থ বাহুতে শ্রেণীতে এক্স মানের রোধ যোগ করতে হবে। এক্স রোধ যোগ করব, আর এক্স রোধটা কত যোগ করব, তাহলে সাম্য অবস্থায় আসবে। তাহলে আমাদের এক্সটা কত হবে খেয়াল করো, আমাদের দরকার হচ্ছে 48 আর আসে হচ্ছে 32, তাহলে বাকি হচ্ছে 16। এই 16 ওহম রোধ আমরা শ্রেণীতে যোগ করব। শ্রেণীতে যোগ করলেই পাওয়া যাবো আমরা যে হ্যাঁ এই হয়ে যাবে। এবং দেখো বিয়োগ করে আমরা পাইছি কত? 16। তার মানে 16 মানে রোধ যোগ করতে হবে, এবং 16 তো আছে, দেওয়া আছে। তা তুমি বলবা কি, হ্যাঁ এই 16 মানে রোধ যদি আমি এখানে শ্রেণীতে যুক্ত করে দিয়েছি এর সাথে, তাহলেই হবে। তার মানে তোমার দেখো সাম্য অবস্থার জন্য প্রয়োজন 48, তোমার আসে হচ্ছে 32, কম আছে, তাহলে বাড়াইতে হবে। কেমনি বাড়াবো? যোগ করবা শ্রেণীতে, শেষ।
আর কমানো লাগলে সমান্তরালে আমরা যোগ করতাম। সো ওরকম একটা অঙ্ক আমরা দেখবো এখানে, যেমন 16 দিয়ে এটা বুঝতে পারলাম। সেরকম একটা অঙ্ক আমরা এখানে দেখবো যে হচ্ছে আমরা বুঝতে পারি কিনা। এখানে দেখো এইখানে একটা অঙ্ক দেখো চালাকি করে দিছে, এই অঙ্কটা একটু খেয়াল করো, জাস্ট চালাকিটা খেয়াল করো। তারা বলছে এখানে একটা রোদ, এখানে একটা রোদ, এখানে একটা রোদ, এখানে রোদ, আর মাঝখানে বাতি। গ্যালভানোটা দেয়নি, বাতি দিছে। বলছে চাবিটি বন্ধ অবস্থায়, চাবি বন্ধ তার মানে কি, তার মানে কারেন্ট আসবে। টি রোধকে কি অবস্থায় অবলম্বন করলে উৎস থাকা সত্ত্বেও এই বাতিটি জ্বলবে না? বাতি জ্বলবে না মানে কি, আইজি শূন্য। চিনতে পারো কিনা দেখো তো, হুইটস্টোন ব্রিজ না, পি কিউ আর এস আইজি। সো আইজি শূন্য কখন হয়, যদি আমরা জানি পি বাই কিউ সমান সমান আর বাই এস হলে। এই অনুপাত সমান হলেই বাতি জ্বলবে না, কারণ এদিকে কারেন্ট আসবে না। তোমাকে এখানে বের করতে বলছি, তোমার তো পি কিউ নাই, তোমার আছে কোথায় দেখো, টি আছে আর এখানে আছে এম, তাহলে টি বাই এম। তো বা তো তুমি টি বাই এস লিখতে পারো, তাও হবে। হ্যাঁ, টি বাই এস লিখতে পারো, যেহেতু আমরা আগে টি বাই এস দিয়ে শিখছিলাম, টি বাই এস। আর এখানে কি আছে, এম বাই এন, এম বাই এন। এখানে তুমি টি বের করো, টি এর মান বের করলে কত আসবে দেখো, সব কিছু বসাই দাও। এম এন মানগুলো কত দেওয়া আছে এখানে, 20 দেওয়া আছে। এম এন এস তিনটি মান যথাক্রমে 18, 36। এম এন 18, 36 আর 18, 36, আর এখানে এস কত, 40। তাহলে এখানে কত লাগবে, 20 লাগবে। তাহলে 20, উত্তর হবে 20 ওহম। তার মানে টি এর মানটা পরিবর্তনশীল, যদি আমরা টি এর জায়গায় 20 ওহম যুক্ত করে দিই, তাহলে অনুপাতটা সমান হবে 18, 36, 20, 40। তাহলে ডাবল অনুপাত হচ্ছে, তার মানে অনুপাতটা সমান 20, 40, 18, 36, অনুপাতটা সমান। তো টি এর মানটা 20 দিলেই আমরা দেখবো কি বাতি আর জ্বলবে না, উচ্চ থাকা সত্ত্বেও বাতি জ্বলবে না। তাহলে টি এর মানটা 20 হলেই বাতি জ্বলবে না, হয়ে গেল। সেটা ব্যাখ্যা করতে হবে, ঘূর্ণনটা এভাবে ঘুরাই দিয়েছিল আর কি। হ্যাঁ, আর একদম আমরা আগেই করেছি এবিসি বাহুর কারেন্টের অনুপাত আর এডিসি অংশের প্রবাহের অনুপাত আমরা আগে বের করেছি। এটা দেখালাম যে সেই 4টা বা 5টা অঙ্কের কথা বলছিলাম, সেই 5টা অঙ্কের মধ্যে এটা আছে আসলে। হ্যাঁ, সো গেল। তো গ্যালভ্যানোমিটার কাটা বিক্ষেপ শূন্য হবে। আবারও একই প্রশ্ন, গ্যালভ্যানোমিটার চাবি সংযুক্ত করার পর সিডি অংশে, এই সিডি অংশে কত মানের রোধ কীভাবে যুক্ত করতে হবে? তাহলে আবারও সিডি অংশ মানে কি আমাদের এস বাহু। তো তুমি লিখবা কি, যে বৃষ্টি সাম্য অবস্থায় থাকবে, বৃষ্টি সাম্য অবস্থায় থাকবে যদি কি হয়, পি ইউ বাই কিউ সমান সমান আর বাই এস হয়। তাহলে এস এর মান সমান কী লিখবো আমরা, দেখো মানগুলো বসাই দিই, 20, 40। তাহলে এস সমান সমান আমাদের আসবে কি, এস সমান সমান আমাদের আসবে হচ্ছে কিউ বাই পি ইন্টু হচ্ছে আর। সো এস এর মানটা বসাই দাও এখানে, কিউ এর মানটা হচ্ছে 40, 20, 20, 40 ডাবল 15, 30। তাহলে আমাদের এখানে দরকার হচ্ছে 30। তার মানে সাম্য অবস্থায় থাকবে যদি কি হয়, আমাদের এস এর মানটা 30 হয়। সাম্য অবস্থায় থাকবে যদি এস এর মানটা 30 হয়। সো সাম্য অবস্থায় থাকবে এস এর মান 30 হলে, কিন্তু আমার আছে তো 80, মানে বেশি আছে, তাহলে কমাতে হবে। তাহলে সিডি বাহুতে চতুর্থ, সিডি মানে চতুর্থ বাহু আর কি। হ্যাঁ, চতুর্থ বাহু অর্থাৎ সিডি, চতুর্থ বাহু অর্থাৎ সিডিতে, চতুর্থ বাহু অর্থাৎ সিডিতে, দেখো চতুর্থ বাহু অর্থাৎ সিডিতে কি ঘটবে, চতুর্থ বাহু অর্থাৎ সিডিতে কত মানের রোধ যুক্ত করলে, ওরা বলছে যুক্ত করতে হবে, কত মানের রোধ কীভাবে যুক্ত করতে হবে, আসে আমার দরকার 30, তাহলে কমাইতে হবে, তুমি তো কাইটা ফালাইতে পারবা না, তো যুক্ত করতে হবে, তাহলে সমান্তরালে যুক্ত করতে হবে। তো চতুর্থ বাহু অর্থাৎ সিডিতে এক্স মানের রোধ, হ্যাঁ আগের মানে এক্স ধরছিলাম আমরা, এখানে যেহেতু কমাতে হবে তাহলে তুমি লিখবা এক্স মানের রোধ সমান্তরালে যুক্ত করব। সো এক্স মানের রোধ সমান্তরালে, এক্স মানের রোধ সমান্তরালে। সো সমান্তরালে যুক্ত করলে তোমার এখানে কি ঘটবে, তুমি কি লিখবা দেখো, তুমি লিখবা যে তোমার প্রয়োজন হচ্ছে 30, তাহলে 1/30, এটা তোমার দরকার, মানে এটা তোমার উত্তর আর কি 1/30। কিন্তু অলরেডি আসে হচ্ছে 80, তাহলে এখানে আরও এক্স মানের রোধ যুক্ত করতে হবে। সমান্তরালে বেলায় আমরা 1 বাই দিয়ে লিখি, তাই আমরা এভাবে লিখলাম 1 বাই এত, 1 বাই এত। এখানে তুমি এক্স এর মান হিসাব করো, তাহলে কত চলে আসবে, 1/x সমান সমান তোমার এখানে আসবে হচ্ছে, এখানে 1/x সমান সমান আমাদের আসবে হচ্ছে যে হচ্ছে 1/30 মাইনাস হচ্ছে 1/80, 1/30 মানে হচ্ছে 1/80। সো হিসাব করো, হিসাব করলে এখান থেকে তুমি কি পাই যাবে, এখানে এক্স পাই যাবে, ঠিক আছে, হয়ে গেল। তো বলবো এত মানের রোধ সমান্তরালে যুক্ত করলেই কমবে। সো দুইটা অঙ্ক, একটা শ্রেণীর একটা সমান্তরালে, এই দুইটা অঙ্ক তোমাকে স্পেশালি করতে হবে হুইটস্টোন থেকে। সো হুইটস্টোন থেকে এতটুকু করলে তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছো। এরপরে গ্যালভানোমিটার শান্ট, এটা দিয়েও কিন্তু আমাদের একটু প্রশ্ন আসে, গ্যালভানোমিটার শান্ট এটা দিয়েও কিন্তু একটু প্রশ্ন আসলে আসে। সো এটাও তোমাকে আসলে পারতে হবে। সো গ্যালভানোমিটারটা কি, যে গ্যালভানোমিটার একটা তড়িৎ সুবিধি যন্ত্র, যার সাহায্যে আমরা কারেন্টের উপস্থিতি নির্ণয় করতে পারি। তড়িৎ সুবিধি মানে কি, যে খুবই সেন্সিটিভ, বেশি কারেন্ট গেলে নষ্ট হয়ে যাবে, ঠাস করে কারেন্ট যদি বেশি চলে যায় নষ্ট হয়ে যেতে পারে আর কি। সো ঠিক মতো ব্যবহার করতে হবে এটাকে। সো কারেন্টের উপস্থিতি নির্ণয় করা যায়, ক্ষুদ্র কারেন্ট পরিমাপ করা যায়, এটাকে ভোল্টমিটার বা অ্যামিটারে আমরা রূপান্তর করতে পারি। আর এটা কি, তড়িৎ সুবিধি যন্ত্র, যন্ত্রপাতি সঠিক কার্যক্রম নিশ্চিত করে কিন্তু এই গ্যালভানোমিটার। সো গ্যালভানোমিটার সম্পর্কে জানলাম। এই গ্যালভানোমিটার থেকে আমরা কিভাবে অ্যামিটার বানাবো, তো গ্যালভানোমিটারের প্রয়োগটা আমরা দেখি। দেখো এই গ্যালভানোমিটারের সাথে যদি আমরা একটা ছোটো মানের রোধ কী করে দিই, যে আমরা সমান্তরালে যুক্ত করি, তাহলে সেটা অ্যামিটার হয়ে যায়।
এবং যদি আমরা গ্যালভানোমিটারের সাথে একটা বড় মানের রোধ কি করি আমরা, যে সমান্তরালে যুক্ত করে দিই, এটা হচ্ছে ছোট মানের রোধ আর এটা হচ্ছে বড় মানের রোধ, যুক্ত করে দিই আমরা। এটা শ্রেণীতে যুক্ত গ্যালভানোমিটারের সাথে রোধ সমান, শ্রেণীতে যুক্ত করলে ভোল্টমিটার হয়, আর এই গ্যালভানোমিটারের সাথে শান্ট সমান্তরালে যুক্ত করলে পুরোটাকে একত্রে বলি আমরা অ্যামিটার। হ্যাঁ, আচ্ছা অ্যামিটার, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ব্যাপারটা। এখন এখান থেকে আমরা জিনিসটা বুঝলাম যে এটা গ্যালভানোমিটার বানানো যায়, অ্যামিটার বানানো যায়, ভোল্টমিটার বানানো যায়, অ্যামিটার বানানো যায়। ভোল্টমিটার ভোল্টেজ নির্ণয় করে আর অ্যামিটার হচ্ছে কি কারেন্টের পরিমাণ বের করতে পারে। সো এখানে আমাদের দেখো অ্যামিটারের পাল্লা বৃদ্ধি একটা জিনিস আছে, বা এখানে আমাদের একটু সূত্র আছে, গ্যালভানোমিটার দিয়ে কিছু সূত্র আছে। এই গ্যালভানোমিটারের মধ্যে এই যে আমরা দেখালাম এখানে শান্ট, এখানে বেশ কিছু সূত্র আছে, একটু খেয়াল রাখো। যে দেখো এর মোট কারেন্ট আসলো আই, গ্যালভানোমিটারের মধ্যে গেল আইজি, এবং শান্টের মধ্যে যে কারেন্ট গেল তার নাম আমরা দিয়ে দিলাম কি আই মাইনাস আইজি, মানে এটা কত আইএস। আইএস মানে হচ্ছে আই মাইনাস আইজি। তাহলে আমরা শুরুতে এই কথাটা লিখে নিই, এখানে আমাদের যে মোট কারেন্ট আছে, তো আমরা দেখেন কয়েকটা এখানে লিখবো। আই ইকুয়াল টু কি, একটা সূত্র হচ্ছে আইজি প্লাস হচ্ছে আইএস, তাই না? দেখো যে আই মাইনাস আইজি সমান আইএস মানে কি আই ইকুয়াল টু আইজি প্লাস আইএস, আই আসলো আইজি গেল আইএস আর গেল, তাহলে যোগ করলে আইজি প্লাস আইএস পাবো। এবার মাঝে মাঝে জিজ্ঞেস করে মোট কারেন্ট দেওয়া আছে আইজি এর মধ্যে কারেন্ট কত, তাহলে কি লিখবা যে মোট কারেন্ট দেওয়া আছে আইজি এর মধ্যে কারেন্ট কত। আইজি সমান সমান কি হবে, মোট কারেন্ট, আমরা কি লিখবো কারেন্ট ডিভাইডার রুল। দেখো দুইটা রোধ আছে জি এবং এস, তাহলে নিচে হবে দুইটা রোধের যোগফল। আমি চাচ্ছি জি এর মধ্যে কারেন্ট, তাহলে আমি নিব এস এর রোধ। সেম একইভাবে আইজি এর পরে আইএস যদি বলে এটার মধ্যে কত কারেন্ট গেল, তাহলে আইএস সমান কত লিখবা মোট আই ইন্টু হচ্ছে কি লিখবা এখানে জি প্লাস এস, আর উপরে কি লিখবা আমি শান্টের মধ্যে কারেন্ট চাচ্ছি, তাহলে লিখবো হচ্ছে জি। সো এই হচ্ছে আমাদের সূত্র, এই হচ্ছে আমাদের এখানে সূত্র, ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র। সো গেল হচ্ছে আমাদের এই তিনটা জিনিস, ঠিক আছে। ডান। এবার এখানে আমাদের একটা জিনিস আছে, প্রশ্ন জিজ্ঞেস করে মাঝে মাঝে যে শান্টের মান কত হলে এই গ্যালভানোমিটারের আমরা কি করতে পারি, গ্যালভানোমিটারের মধ্যে বেশি পরিমাণে কারেন্ট আমরা মাপাইতে পারি। হ্যাঁ, সো গ্যালভানোমিটারের রোধ যদি তোমাকে দেওয়া থাকে, গ্যালভানোমিটারের রোধ দেওয়া থাকে আর বলে এর সাথে কত মানের শান্ট লাগাতে হবে, এটার সাথে গ্যালভানোমিটারের পাল্লাটা আমি বাড়াইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি গ্যালভানোমিটার দিয়ে আগে 2 অ্যাম্পিয়ার মাপা দেবেন আর 10 অ্যাম্পিয়ার মাপতে চাই, তাহলে আমাদের এখানে কত মানের শান্ট লাগাতে হবে। বাকি এই অ্যামিটার দিয়ে মাপা যেত 5 অ্যাম্পিয়ার, এখন আমি মাপতে চাই 50 অ্যাম্পিয়ার, তাহলে এখানে কত মানের শান্ট লাগাতে হবে। তাহলে কীভাবে বের করবো, এই শান্টের একটা সূত্র আছে এস ইকুয়াল টু জি ডিভাইড বাই এন মাইনাস ওয়ান, যেখানে এই জি মানে হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের রোধ, হ্যাঁ জি হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের রোধ, এন মাইনাস ওয়ান যেখানে আমাদের এন হচ্ছে আমাদের কি যে কত গুণ আমি কারেন্ট মাপতে চাই। সো কত গুণ কারেন্ট মাপতে চাই সেটা হচ্ছে আমাদের কি এন, কত গুণ, তার এন ইকুয়াল টু কী হবে লিখে দিচ্ছি। এখানকার এন ইকুয়াল টু কী লিখতে পারবো তুমি, এখানকার এন ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে আই বাই হচ্ছে আই প্রাইম, মানে এরকম যে এই গ্যালভানোমিটার কত লিখতে পারবো তুমি, এরকম লিখতে পারবা যে আই বাই আই প্রাইম। কীরকম, যে আগে আমি মাপতে পারতাম হচ্ছে 10, এই যে 10, কিন্তু এখন মাপতে চাই 50, তাহলে কি 5 গুণ না, তাহলে কত গুণ মাপতে চাই সেটা হচ্ছে আমাদের এন, কত গুণ মাপতে চাই, যত গুণ মাপতে সেটা হচ্ছে এন। এই হচ্ছে না জিনিসটা। মাঝে মাঝে আমরা এটাকে লিখতে পারি যে আমাদের অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে, সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ আর সাথে হচ্ছে এন মাইনাস ওয়ান, হ্যাঁ এন মাইনাস ওয়ান। সো এই হচ্ছে আমাদের ব্যাপার। অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকলে আমরা আর দিয়ে লিখি, বা গ্যালভানোমিটারের রোধ দেওয়া থাকলে এটা দিয়ে লিখি। তার মানে এইখানে যে শান্ট আছে এটাকে সরায়ে আমরা আর কত মানে শান্ট বসাইলে এখানে কি হবে, যে এত গুণ মাপতে পারবো, আমি বেশি গুণ মাপতে পারবো, সেটা হচ্ছে এস, এস ইকুয়াল টু জি বাই এন মাইনাস ওয়ান। সো এইটা তুমি এখান থেকে মনে রাখো। আর একইভাবে এই অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সূত্র আমি লিখেই দিলাম। অ্যামিটারের পাল্লা বৃদ্ধির পরে আমাদের এখানে আরেকটা হচ্ছে ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। হ্যাঁ, তাহলে আমি এখানে অ্যামিটারকে লিখে দিচ্ছি ভোল্ট মিটার, অ্যামিটার তোমরা এখানে দেখলাম, সেটা হচ্ছে ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি, ভোল্ট মিটার, ভোল্ট মিটারের অ্যামিটারের পাল্লা বৃদ্ধি আমরা দেখলাম। এবার হচ্ছে কি ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। সো ভোল্ট মিটারের ক্ষেত্রে সূত্রটা কী হবে, যে আমরা কত মানের রোধ আসলে যুক্ত করব, আমরা রোধ যুক্ত করব হচ্ছে আগেরবার সূত্রটা ছিল কীরকম তুমি একটু খেয়াল করে দেখো, যে কত মানের আমরা আসলে শান্ট যুক্ত করব। আগেরবার সূত্র ছিল হচ্ছে এরকম যে আর ডিভাইড বাই এন মাইনাস ওয়ান, এবার এরকম হবে না, এটা ছিল তো অ্যামিটারের ক্ষেত্রে। এবারের ক্ষেত্রে হবে হচ্ছে এস ইকুয়াল টু যে এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে আর, এবার ইন্টু আকারে হবে আর, যে আরও কত মানের শান্ট যুক্ত করলে আসলে, আরও কত মানের শান্ট আসলে যুক্ত করলে, আরও বেসিক্যালি কত মানের শান্ট যুক্ত করলে আমরা এখানে এটাকে ভোল্ট মিটারটার পাল্লাটা বৃদ্ধি করতে পারবো, যে বেশি মানের কারেন্ট আমি ভোল্টেজ মাপতে পারবো। সো এন মাইনাস ওয়ান ইন্টু আর, ঠিক আছে। সো এই দুইটা সূত্র মনে রাখা, একটা হচ্ছে এন মাইনাস ওয়ান আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, একটা হচ্ছে আর ইন্টু এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এই হচ্ছে দুইটা সূত্র। সো একটু খেয়াল করে রাখতে পারো এটা।
আর তাছাড়াও আমাদের অনেক সময় পটেনশিওমিটারটা এমসিকিউর জন্য চলে আসে। পটেনশিওমিটার কী করে, তোমাদের প্র্যাকটিক্যালের জিনিস, যে সূক্ষ্ম বিভব নির্ণয় আমরা পটেনশিওমিটার ব্যবহার করি, তড়িৎ চালক শক্তির তুলনা করা যায় যে দুইটা চলছে শক্তির মধ্যে কোনটা বেশি কম। সূত্র কি E1/T সমান L1/L2, জাস্ট সূত্রটা মনে রাখো যে L1 L2 এগুলো নিষ্পন্দ বিন্দু। সো E1 E2 দুইটার তড়িৎ চালক শক্তি, জাস্ট সূত্রটা মনে রাখো এমসিকিউ এর জন্য। আর মিটার ব্রিজ অনেক সময় সিকিউতে মাঝে মাঝে দিয়ে দেয় কিন্তু। সো মিটার ব্রিজের সাহায্যে আমরা কী করতে পারি, কোনো অজানা রোধের মান বের করতে পারি, আপেক্ষিক রোধ নির্ণয় করতে পারি। সো এখানে আমাদের একটা জকি থাকে, এই জকিটা দিয়ে এভাবে আমরা ঘুরাতে থাকি, নড়াতে থাকি। সাপোজ এখানে আমি নড়ায় নড়ায় কী করলাম, দেখুন গ্যালভানোমিটারের কারেন্ট বিক্ষেপটা শূন্য আসছে, এটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু, তাহলে এল এর মান। সো বাম দিক থেকে এল এর যে মানটা সেটা হচ্ছে এল, হচ্ছে বাম দিক থেকে, এরকম দিক থেকে বাম হতে, হ্যাঁ বাম ফাঁকা হতে। সো বাম ফাঁকা হতে যদি এল হয় তাহলে লিখবো আমরা P/Q সমান L/100 - L। তার মানে কি, যে তুমি এই যে এখানে একটা রোধ বসাইছো আর এখানে একটা রোধ বসাইছো, এই রোধের মানটা তুমি জানো না মনে করো, তুমি এই রোধের মানটা বের করে ফেলতে পারবা কিভাবে, যে তুমি এখানকার রোধটাকে নাম দিলা P, এটাকে নাম দিলা Q, তাহলে P/Q। আর তুমি এক্সপেরিমেন্ট করে এভাবে বের করলা কত দূরে গেলে, হ্যাঁ কত দূরে, যেমন এখানে আসার পরে ধরলাম যে গ্যালভানোমিটার শূন্য আসছে, তো এল এর মানটা তুমি জানো সেন্টিমিটারে। সো 70 সেন্টিমিটার, তাহলে বাইলা মনে করো 70 সেন্টিমিটার এল এর মান, তাহলে তুমি বাকি জায়গায় বসাই টসাই দিয়ে তুমি এই নতুন কিউ এর মানটা বের করে ফেলতে পারো। তার মানে এটা অজানা রোধ নির্ণয় করা যায় এই যন্ত্রের সাহায্যে। সূত্র কি, P/Q সমান L/100 - L, যেখানে P হচ্ছে আমাদের কি বাম ফাঁকের রোধ আর কিউ হচ্ছে ডান ফাঁকের রোধ। সো P হচ্ছে কি বাম ফাঁকের রোধ। সো যেহেতু P বাম ফাঁকের রোধ, আমরা P থেকেই কিন্তু ধরছি হচ্ছে L। সো বাম ফাঁকের রোধ, বাম ফাঁকের রোধ, বাম ফাঁক মানে বাম দিকে যে রোধটা আছে এইটা, আর ডান দিকে যে রোধটা সেটা হচ্ছে আমাদের কিউ। কী হবে কি আমাদের ডান যে ফাঁকাটা আছে সেই ডান ফাঁকের রোধ। ঠিক আছে, আমরা এখান থেকে বুঝে গেলাম P/Q সমান L/100 - L। সো এইটা দিয়ে কীরকম প্রশ্ন হতে পারে, আমরা একটা প্রশ্ন সলভ করি। দেখো কি বলছে, যে চিত্রে একটি অ্যামিটার, সো অ্যামিটার দেওয়া আছে, অ্যামিটারের বর্তনী দেখানো হলো। অ্যামিটার মানে কি বুঝছো, যে এই পুরোটা মিলে আসলে অ্যামিটার, হ্যাঁ তার মানে এই পুরোটা মিলে আমরা বলতেছি হচ্ছে কি, এই পুরোটা মিলে হচ্ছে আমাদের অ্যামিটার, এই পুরোটা মিলে অ্যামিটার। বলছে চিত্রে একটি অ্যামিটার বর্তনী দেখানো হলো যার পাল্লা 0 থেকে 10, মানে 10 পর্যন্ত মাপতে পারে। রহিম বেশি তড়িৎ পরিমাপের জন্য 10 গুণ বৃদ্ধি করতে চাইলো পাল্লাটা। এখন বলছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত নির্ণয় করো। সো নির্ণয় করে আসো, এখানে নির্ণয় করি আমরা গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট কি দেওয়া আছে, মোট কারেন্ট দেওয়া আছে 8, তাহলে লিখবো আমি মোট কারেন্ট ইন্টু সূত্র কি ছিল G+S, তাহলে গ্যালভানোমিটার বলছে তাহলে আমি শান্ট নিয়ে রোধ নিব। সো মানটা বসাই দিয়ে আসো, এখানে আমাদের মোট আয়ের মানটা হচ্ছে 8 অ্যাম্পিয়ার। সো 8 দিলাম, G+S, দেখো G এর মান হচ্ছে 20 আর S এর মানটা হচ্ছে 1, আর উপরে কি হবে 1, হিসাব করো তুমি এখানে পাওয়া যাবে এত অ্যাম্পিয়ার। গ নম্বর খুবই সিম্পল, দেখছো এরকম প্রশ্ন সহজে আসতে পারে। বর্তনী কি ধরনের পরিবর্তন সাধন করলে রহিমের আকাঙ্ক্ষার পরিবর্তন হবে বা আকাঙ্ক্ষা পূরণ হবে আর কি। সো রহিম চাই 10 গুণ বেশি মাপতে, তাহলে আমরা বুঝছি যে এই শান্ট লাগাইতে হবে না, এই শান্টের পরিবর্তে গ্যালভানোমিটারের সাথে আমরা নতুন একটা শান্ট লাগাবো, হ্যাঁ তাহলে আমরা শান্টের পরিবর্তন করব। তাহলে লিখে দিচ্ছি শান্টের পরিবর্তন করব। শান্টের পরিবর্তন, আমাদের যে শান্টটা আছে সেই শান্টকে খুলে ফেলাই দিব, বেশি মাপতে পারস না। সো আমরা ওই শান্ট খুলে ফালাই দিয়ে শান্টের পরিবর্তন করবো, হ্যাঁ শান্টের পরিবর্তন করব। এবার শান্টের পরিবর্তন যে করব, কত মানে শান্ট তাহলে লাগাবো, শান্টের পরিমাণ সেই শান্টের মান হবে হচ্ছে S প্রাইম দিলাম আমরা, সূত্র হবে কি G/N-1। তাহলে এখানে আমাদের মান বসাই দিই, G এর মান কত, G এর মান দেখো 20, N এর মান কয় গুণ মাপতে চাই, 10 ছিল 10 গুণ বৃদ্ধি করতে চাই, এখানে বলেই দিচ্ছে যে 10 গুণ বৃদ্ধি। তো এটাই হচ্ছে 10 গুণটাই হচ্ছে আমাদের কি N এর মান। সো আমি লিখে দেবো এখানে 10, তাহলে লিখে দেবো এখানে আমরা কত, 10 - 1, 10 - 1। তো 10 - 1 মানে কত, 9, তার মানে আসবে কত 20 ভাগ আমাদের কত আসবে এখানে 9, তাহলে 20 ভাগ 9, এটা করলে 9 দুগুণে 18, 2 পয়েন্ট সামথিং আসবে আমাদের, এটা হচ্ছে আমাদের উত্তর। তার মানে এটুকুর মানে কি, যে আমি এইটা সরাই আমি যদি এইটা বসাই তাইলে আমার এই স্বপ্ন পূরণ হবে, যে আমি এটা দিয়ে এখন কত মাপতে পারবো, 10 গুণ মাপতে পারবো, 100 পর্যন্ত মাপতে পারবো। এই হচ্ছে একটা জিনিস। মাঝে মাঝে অন্যভাবে আসে, একটু জিজ্ঞেস করতে পারে এটা ফালানো যাবে না, টাকা দিয়ে কিনছি ফালামো কেন, তোমার যদি বলে যে টাকা দিয়ে কিনছো ফালাবা কেন, ওটা থাকুক, এটার লগে তুমি আরেকটা রোদ বসাবা, তাহলে আর কত মানে রোদ লাগাতে হবে এরকম বলতে পারে। তো তুমি বের করে দেখলা তোমার আলটিমেট দরকার হচ্ছে 20/9, মানে মনে করো 2 পয়েন্ট সামথিং আর কি, 2.2 মনে করো। তো তোমার মনে করো কথার কথা 2.5 হিসাবে সুবিধার জন্য ধরলাম, 2.5 তোমার দরকার, অলরেডি আসে হচ্ছে তোমার 1, তাহলে আর যেটুকু লাগে সেটা তুমি শ্রেণীতে লাগাই দাও, কারণ যেহেতু বাড়াইতে হলে শ্রেণীতে লাগাবা। কিন্তু এখানে মনে করো আর বেশি মানের আছে, 10 মানের আছে, 10 মানে দেওয়া আছে, কিন্তু তোমার লাগবে হচ্ছে 2.5, তাহলে তোমার এবার কি করতে হবে, আরও কিছু একটা রোধ সমান্তরে লাগাইতে হবে, এটার সাথে সমান্তরে লাগাইতে হবে, যে একটু করলাম আমরা হুইটস্টোনের মধ্যে সেই রকম আর কি। সো আপাতত তুমি বলবা কি এই এস খুলে ফালাই দিয়ে এটা লাগাই দিব শেষ।
তাহলে আমাদের স্বপ্ন পূরণ হবে আমাদের, ঠিক আছে। সো দেখো এখানে আমাদের জিনিসটা আমাদের এখানে সো দেখো এরপরে কি আমাদের এখানে আছে। এখানে আরেকটা প্রশ্ন বলছে পরিবর্তিত ক্ষেত্রে অ্যামিটারের সাহায্যে প্রবাহ মাত্রা মাপা সম্ভব কিনা। তার মানে পরিবর্তিত ক্ষেত্রটা কি, যে চিত্রের তড়িৎ কোষের তড়িৎচালক শক্তি = এত ভোল্ট, অ্যামিটার দ্বারা সর্বোচ্চ এত মাপা যায়। পরবর্তীতে 16 ভোল্টের পরিবর্তে 150 ভোল্টের ব্যাটারি আনা হলো, তাহলে এখন ব্যাটারির বর্তনীর অ্যামিটারের পাল্লা 4 গুণ করা হলো, হ্যাঁ, যে বেশি আমি ভোল্টেজ দিচ্ছি এবং পাল্লাও বাড়াই দিচ্ছি আমি। তারপরে এখন দেখা যাবে যে এটা প্রভাবটা মাপা যাবে কিনা, এই 4 গুণ যে বাড়াইলাম পাল্লা মাপা যাবে কিনা। সো আমি আগে বের করবো যে আমি যে এখান থেকে দেখো তার মানে অ্যামিটারের পাল্লা 4 গুণ করছি, মানে কি সে কতটুকু মাপতে পারবে, সর্বোচ্চ এখন 9 অ্যাম্পিয়ার মাপতে পারবে। তো সে এখন সর্বোচ্চ 9 অ্যাম্পিয়ার মাপতে পারবে। ভালো, এখন আমি জানতে চাই যে আমার বর্তনীতে নতুন কারেন্ট কত, আমি নতুন ভোল্টেজ লাগাইছি 150 ভোল্টের ব্যাটারি ব্যবহার করলে আমাদের কারেন্টের মান আসবে 9.71। কারণ কি, দেখো এই যে সব কিছু যা আছে ভোল্টেজটা বসাই দিব, 16 পরিবর্তে হচ্ছে কত আমরা বসাবো 150 বসাবো, I = V/R, এই যে বসাইছি সব কিছু তুলোর দাগে বের করা ছিল, তো আসে 9.71। তার মানে কি এখন নতুন কারেন্টের আসতেছে কত 9.71, আমার নতুন কারেন্ট জেনারেট হয়েছে 9.71। আর আমার অ্যামিটার আমি 4 গুণ বাড়াইছি, ঠিক আছে, কিন্তু সে এখন 4 গুণ বাড়ানোর পরে মাপতে পারছে 9, তাইলে তো তাড়াতাড়ি মাপতে পারছি না, কারণ তৈরি হচ্ছে আরও বেশি, তাহলে এখানে কম মানের আমার অ্যামিটার আছে, তাহলে হবে না, সো মাপা সম্ভব নয়। সো এইভাবে এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে আমাদের আসবে। এই যা টাইপ বললাম এখানে একদম হাতে গোনা কিন্তু অঙ্ক, কৃষক থেকে যে 4টা অঙ্কের কথা বলছি 4টা অঙ্কের মধ্যে যে কোনো একটা আসবে, যাদের কৃষক আসবে 4টার বাইরে আসবে না। আর তারপরে তো আমি কয়েকটা তোমার কৃষক দেখাইলাম, যেরকম সুটকু পুটকু কিছু কৃষক, সো ওগুলো তো এমনিতেই পারবা। বড় অঙ্ক আসলেই 4টার মধ্যে আসবে, শেষ। তারপরে হুইটস্টোন থেকে 2টা অঙ্ক শ্রেণীতে লাগাবো, সমান্তর লাগাবো, কীভাবে লাগাবো, এই 2টা অঙ্কের মধ্যে একটা আসবে। আর ওই যে বাতি জ্বালানোর একটা হুইটস্টোন দেখাইছি, এটা মনে করো সুটকু পুটকুর মধ্যেই পড়ে। 4 আর 2 6, এই 6টা অঙ্ক। আর এখান থেকে তুমি একটা অঙ্ক, যে এই যে তার স্বপ্ন পূরণ করতে পারবো কিনা আমরা, তার আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো কিনা, শিক্ষকের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো কিনা, এরকম টাইপের প্রশ্ন যেগুলো আসে বোঝে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি নিয়ে। সো এই যে হচ্ছে ওইখানকার 6টা 7টা, এই 6-7টা অঙ্ক তুমি এখান থেকে করো, তোমার আর কোনো প্যারা নেই। এই 6-7 তোমার হচ্ছে মেইন অঙ্ক। তুমি এই অঙ্কগুলো করে ফেলে তোমার ম্যাক্সিমাম প্রস্তুতি ডান। এরপরে তুমি একটু বাড়তি প্রস্তুতি নাও, একটু প্র্যাকটিস করো, দেখো পারছো কিনা, খালি এটা দেখার জন্য তুমি বাড়তি প্রস্তুতি নিবা যে তুমি আসলেই পারছো কিনা, তাহলে চেক দিবা, এতটুকুই দেখবা ইনশাল্লাহ এই সব কিছুই তুমি পারবা এখন। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সবার সাথে, আল্লাহ হাফেজ।